10খানা আলাদা আলাদা চাকরি আমি করেছি, ছেড়েছি গভর্নমেন্টের। পিপিডব্লিউডি থেকে আরম্ভ করে, সিওজি থেকে আরম্ভ করে, এক্সাইজ এন্ড কাস্টমস থেকে একটা ব্যাপার বলে দিই, এই পডকাস্টটা এন্টায়ারলি হলো ইউপিএসসি অ্যাসপিরেন্টসদের জন্য। এবং সিলেক্ট করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে, কিছু কোয়ালিটিস আমাদের দেখতে হবে একটা ক্যান্ডিডেটের মধ্যে আছে কি নেই। কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল আইডিওলজির সঙ্গে তারা যাতে খুব বেশি বায়াসড না হয়, তাহলে মুশকিল। কারণ তাকে তো আলাদা আলাদা পলিটিক্যাল আইডিওলজির সাথে কাজ করতে হতে পারে। আজকে পলিটিক্যাল সিস্টেম রয়েছে, কালকে হয়তো অন্য পলিটিক্যাল পার্টি থাকবে সিস্টেমে। ইউপিএসসি মানে ইউপিএসসিতে সফল ছাত্রছাত্রীর সংখ্যা কম্পারেটিভলি অনেকটা কমে যাচ্ছে, মানে এটা কেন বলে আপনার মনে হয়? আর বাঙালি জাতি কিন্তু ক্রিয়েটিভ, তারা কিন্তু ক্রিয়েটিভ, তারা ছবি আঁকবে, গান গাইবে। ওই গদে বাঁধা মানে ওই যে সিস্টেমটা, যে ফাইল তে কাজ করতে হবে, অর্ডার ফলো করতে হবে, ওইটা হয়তো আমাদের ডিএনএ এর মধ্যে ওইভাবে নেই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য দ্রোনাস। দ্রোনাসের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। এতদিন তোমরা দ্রোনাসের যে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে তোমরা দেখে এসছো বিভিন্ন সফল যে ছাত্রছাত্রী তাদের ইন্টারভিউ বা পডকাস্ট যাই বলো, কিন্তু আজকে আমাদের অতিথি একজন বিশেষ জন, যিনি একজন সফল আমলা ছিলেন, তার সাথে সাথে বর্তমানে একজন ইউপিএসসি মেন্টর, তার সাথে সাথে উনি নিজেও একজন পেন্টার। তো এই বিশাল অভিজ্ঞতা নিয়ে আমরা যাকে আজকে স্বাগত জানাবো, উনি হলেন মিস্টার এস ভট্টাচার্য, রিটায়ার্ড আইআরএস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ দ্রোনাসে আসার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ স্যার। কেমন আছেন? খুব ভালো, আপনাদের এখানে এসে আরো ভালো লাগছে। বাচ্চাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবো, এটাও একটা খুব আনন্দের ব্যাপার। আচ্ছা স্যার, আমি প্রথমে একটু স্যার আপনি আপনার সম্বন্ধে একটু ভিউয়ার্সদের বলুন স্যার। আমার ব্যাপারে বলতে গেলে মেনলি তো আমার অরিজিনালি আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আমার জন্ম এখানেই, কিন্তু পরবর্তীকালে আমরা দিল্লিতে শিফট হয়ে যাই এবং ওখানেই আমার বাকি স্কুল কলেজ ওইখানেই আমার হয়। আমার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমি বিকম অনার্স করি, তারপরে ইকোনমিক্সে পোস্ট গ্রাজুয়েশন আছে আমার, এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি আমি করেছি। আর বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। প্রায় 10খানা আলাদা আলাদা চাকরি আমি করেছি, ছেড়েছি গভর্নমেন্টের। সিপিডব্লিউডি থেকে আরম্ভ করে, সিওজি থেকে আরম্ভ করে, এক্সাইজ এন্ড কাস্টমস থেকে আরম্ভ করে, রেলওয়ে, কোচিং ডগ, প্রিভেন্টিভ অফিসার, এছাড়াও ব্যাংকের অনেক এক্সামস আমি ক্লিয়ার করেছি। ছবি আঁকতে ভালোবাসি, মিউজিক আমার ভালো লাগে, আর বাচ্চাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা আমার আজকে যেটা সব থেকে বেশি ভালো ওখানে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনার কাছে আমার যেটা প্রথম প্রশ্ন হবে, এই পডকাস্টটা আমি জাস্ট একটা ব্যাপার বলে দিই, এই পডকাস্টটা এন্টায়ারলি হলো ইউপিএসসি অ্যাসপিরেন্টসদের জন্য, আর আরো বিশেষভাবে বলতে গেলে বাঙালি ইউপিএসসি অ্যাসপিরেন্টসদের জন্য, যারা পশ্চিমবঙ্গে থেকে যে সমস্ত বাংলার ছাত্রছাত্রী আগামী দিনে ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করার স্বপ্ন দেখে, তাদের জন্য এই পডকাস্টটি। আশা করি এই পডকাস্টটি যদি তারা সম্পূর্ণ দেখে, তো এই ইউপিএসসি পরীক্ষা সম্পর্কে তাদের আর কোনো ভ্রান্ত ধারণা থাকবে না। তো সেই সূত্র ধরেই আমার প্রথম প্রশ্ন স্যারকে, স্যার ইউপিএসসি কেন, বা ইউপিএসসিটা কি? মানে সিভিল সার্ভিস এক্সামিনেশনটা কি? দেখুন, সিভিল সার্ভিস এক্সামিনেশনটা কি এটা বলার আগে আমাদের দেখে নিতে হবে যে এক্সামিনেশনটা কেন করানো হয়, তাই তো? আমাদের যে পুরো যে সিস্টেমটা রয়েছে, গভর্নেন্স সিস্টেম যদি আমরা দেখি, তার মধ্যে দুটো পার্ট। একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস আছেন, যারা যাদেরকে আমরা মিনিস্টার্স বলি, পার্লামেন্টে যারা থাকে বা অ্যাসেম্বলিতে যারা থাকেন, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। তারা ওনারা যে জিনিসগুলো করতে চান সমাজের জন্য, ধরুন হেলথ সেক্টরকে ইমপ্রুভ করতে হবে, এডুকেশন সেক্টরকে ইমপ্রুভ করতে হবে, বিভিন্ন যে সেক্টরস রয়েছে বা যে যে জায়গাতে কাজ করতে হবে এই সমাজটাকে আরো ভালো বানানোর জন্য, তাদের তো প্রাইমারি দায়িত্ব এটাই। কারণ তাদের কাছে রিসোর্সেস আছে, সেই রিসোর্সেস গুলো তারা ব্যবহার করবে। কিন্তু এই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস এর সাথে আরেকটা রিপ্রেজেন্টেটিভ দরকার, যারা ইলেক্টেড নেই বা সিলেক্টেড বলতে পারে। সিলেক্টেড, এবার এই সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যে সিস্টেমে অপারেট করে সেটাকে আমরা বিউরোক্রেসি বলি। তার কিছু কিছু প্রিন্সিপালস হতে পারে বা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন ধরুন, সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভস যারা,
সিলেক্টেড এর কথা বলছি, নট ইলেক্টেড, সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তাদেরকে আমরা সমাজের থেকে নিই, যারা যাদেরকে আমরা এই দায়িত্বটা দেব। কি দায়িত্ব দেব? যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরা যেটা কাজ করতে চান, ধরুন হেলথ পলিসিস বা অন্যান্য এডুকেশনাল পলিসিসকে ইমপ্লিমেন্ট করতে হবে, এক্সিকিউট করতে হবে। এই এক্সিকিউট করার জন্যে সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভস দরকার, যাদেরকে আমরা বিউরোক্র্যাটস বলি বা সিভিল সার্ভেন্টস বলি। এবার ওই যে বিউরোক্রেসির যে ক্যারেক্টারিস্টিক্স, যে একটা রেসপন্সিবিলিটি দেব এবং অ্যাকাউন্টেবিলিটি থাকবে যাতে রিসোর্সেস গুলো ওয়েস্ট না হয়, তাদের মধ্যে কিছু কোয়ালিটিস থাকতে হবে, যেমন এফিশিয়েন্ট হতে হবে, ইফেক্টিভ হতে হবে, এবং তাদেরকে এফিসিয়েন্সি, ইফেক্টিভিটি, ইকোনমিক্স এর ব্যাপারটা ভাবতে হবে, যাতে রিসোর্সেস গুলো কম ইউজ করে ম্যাক্সিমাম বেনিফিট আমরা দিতে পারি, সমাজের জন্য করতে পারি। এই পুরো দায়িত্বটা যাদেরকে দেওয়া হয়, যারা এটাকে এক্সিকিউট করে, তার মধ্যে যে যারা সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বা সিভিল সার্ভেন্টস বা বিউরোক্র্যাটস, তাদেরকে আমরা কি করে নেব সমাজ থেকে? কারণ তারা তো ইলেক্টেড না, তাদের জন্য তো আর ওই সিস্টেমটা নেই যে আমরা ইলেক্ট করবো। তাদেরকে আমাদের সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে, কিছু কোয়ালিটিস আমাদের দেখতে হবে একটা ক্যান্ডিডেটের মধ্যে আছে কি নেই। ওই কোয়ালিটিস যেগুলোকে আমরা অফিসার লাইক কোয়ালিটি বলি বা সিভিল সার্ভেন্ট লাইক কোয়ালিটিস, ওই কোয়ালিটিস গুলোকে আমাদের চেক করতে হবে, দেখতে হবে যে ওই কোয়ালিটিস গুলো ক্যান্ডিডেটের মধ্যে আছে কি নেই। তাকে যদি গুরু দায়িত্বটা দেওয়া হয় যে আমাদের যে খুব প্রেশাস যে রিসোর্স, যেগুলো খুব স্কার্স, খুবই অল্প রয়েছে, আর কাজ করার তো প্রচুর, তো সেটা যাতে মানে এমন কোনো হাতে না যায় যারা ওইটা ওয়েস্ট করলো, বা ধরুন কারাপশন আছে ওতে ওয়েস্ট হয়ে গেল, যাতে পাবলিকের ম্যাক্সিমাম বেনিফিটটা হয়। সেটাকে এনশিওর করার জন্য এই যে সিলেকশন যে প্রসেস, সেটাকে আমরা সিভিল সার্ভিস এক্সামিনেশন বলি। তো এটা একটা রিক্রুটমেন্ট প্রসেস, একটা রিক্রুটমেন্ট সিস্টেম, যার থ্রুতে আমরা চেষ্টা করি যে যারা সত্যি সত্যি ডিজার্ভিং ক্যান্ডিডেটস, তারা যাতে এই সিস্টেমের মধ্যে আসে। তো সিভিল সার্ভিস এক্সামিনেশনটা একটা রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম বলতে পারেন, প্রসেস বলতে পারেন, যেখানে থ্রুতে আমরা ক্যান্ডিডেটস গুলোকে পিক করি, এবং তারা ইন ট্যান্ডেম, মানে সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, এরা সব দুজনেই একসঙ্গে মিলে গোটা সিস্টেমটাকে অপারেট করছে। তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস তো 5 বছর পরে তাদের আবার ভোট হবে, তারা থাকবে কি থাকবে না সেটা হয়। বাট সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভস তো নর্মালি, মানে সিভিল সার্ভিস যারা, তারা তো টিল রিটায়ারমেন্ট থাকবেই। হ্যাঁ, তো অবভিয়াসলি এত লম্বা একটা টেনিয়ার, তাদের মধ্যে কিছু কোয়ালিটিস তো খুঁজে নিতে হবে। যেমন ধরুন একজন সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের মধ্যে অনেস্টি থাকতে হবে, বা ধরুন অন্যান্য কোয়ালিটি, সিভিল সার্ভিস কোয়ালিটি, যেমন তারা ডিসিশন মেকিং এ যাদের, ওরা যদি এক্সপার্ট হয় তাহলে ভালো প্রম্পট ডিসিশনস তাদেরকে নিতে হবে। অনেক ইমার্জেন্সি সিচুয়েশনে তাদের ডিসিশন নিতে হবে। এসকেপিস্ট অ্যাটিটিউড থাকলে চলবে না। হ্যাঁ, অনেক কোয়ালিটি যেটা চেষ্টা করা হয় এই সিস্টেমের মাধ্যমে এনশিওর করা, হ্যাঁ আমরা যাদেরকে সিলেক্ট করলাম তারা ভালো, কম্পারেটিভলি অন্যান্যদের থেকে ভালো, এটাই একটা চেষ্টা হয়। মানে আমাদের গভর্নেন্স সিস্টেমের ব্যাকবোন আমরা বলতে পারি আর কি। হ্যাঁ, যেহেতু তারা যেহেতু সিলেক্টেড, আর অনেক লম্বা টেনিয়ার হয়, ধরুন কারোর 25 বছর বয়সে যদি সিলেকশন হয়, তো টিল 60 ইয়ার্স থাকবে, 35 ইয়ার্স সিস্টেমের সাথে জড়িত থাকবে। ডিফারেন্ট পলিটিক্যাল রেজিমের সঙ্গে তারা কাজ করবে, আলাদা আলাদা আইডিওলজিস থাকবে তাদের। তো তাদের মধ্যে যাতে বায়াসনেস না থাকে, কোন একটা পার্টিকুলার পলিটিক্যাল আইডিওলজির সঙ্গে তারা যাতে খুব বেশি বায়াসড না হয়, তাহলে মুশকিল। কারণ তাকে তো আলাদা আলাদা পলিটিক্যাল আইডিওলজিস এর সাথে কাজ করতে হতে পারে। আজকে এক পলিটিক্যাল সিস্টেম রয়েছে, কালকে হয়তো অন্য পলিটিক্যাল পার্টি থাকবে সিস্টেমে। তো তারা যাতে মানে বায়াসড না হয়, প্রেজুডিস যাতে না হয়, নন পার্টিজান অ্যাটিটিউড যাতে থাকে, পলিটিক্যালি যাতে মোটিভেটেড ডিসিশনস না হয়, জনতার জন্য, পাবলিকের যেটা ভালো হয় সেটার জন্য, এবং তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হবে সেটা ঠিক করে তারা পালন করতে হবে। কি করতে হবে, কোনটা করা উচিত, যেমন ধরুন এডুকেশন ফিল্ডে বেশি টাকা দেওয়া দরকার না হেলথের সেক্টরে আলাদা টাকা দেওয়ার দরকার, এই ডিসিশনটা ধরুন পলিটিক্যাল যারা এক্সিকিউটিভ, যারা
ইলেক্টেড, হ্যাঁ যাদেরকে আমরা ভোট দিয়ে ভোট পাঠাচ্ছি, দিয়ে, হ্যাঁ ওটা তাদের ডিসিশন, তারা বাজেটে কি করবেন না করবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি একবার ডিসিশন নেওয়া হয়, তো সেই যে দায়িত্বটা দেওয়া হবে তাদের যে প্রোগ্রামস পলিসিস ইমপ্লিমেন্ট করা, সেটা সেটার দায়িত্ব এদেরকে নিতে হবে। সিভিল সার্ভিস। সিভিল সার্ভিস একটা ওই আপনি বলতে পারেন একটা সিলেকশন, একটা প্রসেস যার থ্রুতে এক্সামিনেশনটা একটা প্রসেস যার থ্রুতে সিলেক্ট করা হয়, যেটা আর কি আমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে, ওরাও এটা কন্ডাক্ট করে এবং ওদের থ্রুতে এই ক্যান্ডিডেটসকে নেওয়া হয়। আচ্ছা, মানে স্যার এবার আমার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আর কি, আমাদের মানে ইন্ডিয়ান ইউথ, ভারতীয় সমাজে সিভিল সার্ভিস নিয়ে প্রচন্ড ক্রেজি, এর কারণটা কি স্যার? আমার মনে হয় এটার অনেকগুলো কারণ আমরা খুঁজে পেতে পারি। একটা তো কারণ ধরুন হিস্টোরিক্যাল আমরা বলতে পারি, কারণ আমরা 200 বছর প্রায় ধরুন একটা সিস্টেমের সঙ্গে ছিলাম, একটা ব্রিটিশ একটা সিস্টেমের সঙ্গে ছিলাম, এবং তাদের এটাই ছিল, তার সিভিল সার্ভিস তো তাদেরই ওখান থেকে আসা। তো আমরা এই সিস্টেমটার ব্যাপারে জানতাম, হিস্টোরিক্যালি আমরা জানতাম যে এটা কি করে ওয়ার্ক করে, অপারেট করে, এবং ওই যে সিভিল সার্ভিসের যে দাম বা ভ্যালু এটাই বলুন না কেন, তার যে অরা বা তার যে শিন, তার যে একটা গ্ল্যামার, সেটা হিস্টোরিক্যালি আমরা পেয়েছি। তো অবভিয়াসলি জেনারেশন আফটার জেনারেশন একটা জিনিস মাথায় ঢুকে গেছে যে এই একটা পোস্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলুন বা কমিশনার বলুন, আমরা ইতিহাসের পাতায়ও পড়েছি যে তাদের কি মানে পাওয়ার ছিল বা ওই সময়ে, সেগুলো আমরা আমাদের মাথায় গেঁথে গেছে যে এই একটা এমন জিনিস যেখানে পাওয়ার আছে, প্রেস্টিজ আছে, অনেক কিছু পাওয়া যায়। তো সেটা তো একটা হিস্টোরিক্যাল রিজনস আছেই, সিস্টেমটাকে আমরা ভালো করে বুঝি। তো ভারতীয় বর্তমানে যুব সমাজ এটা তো তাদের ডিএনএ এর মধ্যে ঢুকেই গেছে, ধরুন ছোটবেলা থেকে তাদের বাবা মা বা তাদেরও আগের জেনারেশনের লোকেরা তাদের থেকে শুনে বুঝে যে এই একটা ভালো একটা মানে প্ল্যাটফর্ম যেখানে যাওয়া যেতে পারে, গেলে ওই যে মানে একটা এলিট ব্যাপারটা থাকবে। তো এটা একটা হিস্টোরিক্যাল রিজনস। এছাড়া যদি আপনি দেখেন যেগুলো প্রাইমারি রিজন, একটা রিজন তো এটা হচ্ছে যে ধরুন এটা একটা খুব ভালো ক্যারিয়ার অপশন আজকের ডেটে। ভালো এই অর্থে যে আপনি কাজ করার অনেক সুযোগ পাবেন, অনেক আলাদা আলাদা ডিপার্টমেন্টে আছেন এবং আপনি কন্ট্রিবিউট করতে পারবেন সমাজে, সোসাইটির জন্য, এবং আপনার কাছে কিছু মানে রেসপন্সিবিলিটিস এর সাথে সাথে আপনাকে কিছু অথরিটিও দেওয়া হবে। এই একটা বড় ব্যাপার যে ধরুন আপনি পাওয়ার মানে অথরিটি যদি বলি সেটা ভালো হবে, পাওয়ার একটু নেগেটিভ সেন্সে হতে পারে, অথরিটি থাকবে অনেক কিছু করার। আচ্ছা, তো এই অথরিটিটা ধরুন আপনি এই প্ল্যাটফর্মে থ্রুতে যদি না আসেন তাহলে পাবেন না। ধরুন আপনি কিছু করতে চান সমাজের জন্য এই মুহূর্তে, হয় আপনাকে একটা এনজিও চালাতে হবে, তা নাহলে ধরুন আপনি সমাজ সেবা করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তো আপনার কাছে রিসোর্সেস নেই। আপনার নিজের টাকা দিয়ে বা লোকের থেকে টাকা নিয়ে কতখানি করতে পারবেন, আপনার যে রিসোর্সেস তো হাতে নেই, বা আপনার কাছে অথরিটিটাও তো নেই, আপনার কথা শুনবেই বা কেন? তো সেটার জন্য আপনার কিছু রিসোর্সেস দরকার, আপনার কিছু অথরিটি দরকার, আপনার কথা যাতে লোকেরা শোনে সেটা দরকার। তো এই প্ল্যাটফর্মটা আপনি সিভিল সার্ভিসেস হতে পারবেন। তো অবভিয়াসলি আজকে যুব সমাজের কাছে এটা একটা খুব একটা অ্যাট্রাকটিভ ব্যাপার যে আমার কাছে অথরিটি আসবে এবং আমি যেটা করতে চাইছি, এবং আপনার ডিস্ট্রিক্টের জন্য আপনি কিছু করতে চাইছেন, ওখানে একটা সমস্যা আছে, বা আপনি কোন একটা কাজ করতে চান, ছোট ছোট কাজ যেগুলো আপনার মনে হয় করা উচিত, আপনি সিস্টেমে এলে অন্তত আপনি সেগুলো করতে পারবেন, অ্যাটলিস্ট আপনি মানে চেষ্টা করতে পারবেন ওগুলো করার। তো এটা একটা বড় ব্যাপার তো থাকছেই, যেটার জন্য যুব সমাজ। আরেকটা কারণ যদি দেখেন তো অবভিয়াসলি আজকাল তো ধরুন তাও স্টার্ট আপের ব্যাপার আছে, অনেক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার একটা সুবিধা আছে। ইন জেনারেল যদি দেখেন যে আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু, আর প্রাইভেট সেক্টরস এর এত নাম্বারে কম, আর আনএমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট জেনারেট করার ক্ষমতাও ওই হিসাবে অত নেই যেটা গভর্নমেন্ট সেক্টরের কাছে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে সিকিউরিটি অফ দি সার্ভিস, মানে আপনি সিকিউর থাকবেন না টিল 60 ইয়ার্স আপনি থাকবেন। তারপরেও ধরুন আগেকার দিনে যেমন পেনশন ছিল বা এখনো ধরুন যে সিস্টেমটা আছে, তো আপনি মোর অর লেস একটা সিকিউর লাইফ পাবেন, একটা ডিসেন্ট স্যালারি পাচ্ছেন আপনি, আর পার্কস এন্ড প্রিভিলেজেস ডিসেন্ট রয়েছে, আপনি খুব ভালোভাবে আপনার জীবনটাও কাটাতে পারবেন। আর ক্যারিয়ারটাও ধরুন এখানে যে প্রমোশন যেটা সেটা টাইম বাউন্ড,
তা আপনি টাইমের সাথে সাথে প্রমোশনটাও পাবেন, অন্যান্য অনেক ফেসিলিটিস আছে, এগুলো তো আছেই। সব মিলিয়ে একটা ভালো অপশনস আজকে যুব সমাজের কাছে, যেটা অন্য কোনো সার্ভিসে হয়তো অতটা থাকবে না। কোভিড এর সময় সব থেকে বেশি বোঝা গেছে হ্যাঁ, গভর্নমেন্ট জবের অ্যাকচুয়াল সিকিউরিটিটা কোথায়। কোথায়, তো সেটাই সেজন্যই স্যার, মানে ধরুন যুব সমাজ আমাদের মানে ছাত্রছাত্রীরা আইআইটি বোম্বে থেকে আইআইটি করছে, তারপরে আইআইএম আহমেদাবাদ থেকে আইআইএম করছে, তারপরেও আবার সেই সিভিল সার্ভিসে সার্ভিসে আসছে। যেখানে আইআইটি নিজেই একটা জায়ান্ট, মানে ক্যারিয়ার অপরচুনিটিস দিক থেকে আইআইএম নিজেও একটা জায়ান্ট, কিন্তু এই দুটো ডিগ্রি করার পরেও সে আবার হলো ইউপিএসসি সিভিল সার্ভিস দিয়ে আইএএস হওয়ার জন্য আসছে। কিছু তো নিশ্চয়ই কারণ আছে, ডাইভার্স একটা মানে প্ল্যাটফর্ম যেখানে অনেক কিছু করতে পারবেন। আর অন্যান্য জায়গা থেকে হচ্ছে আপনি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছেন, একটা ছোট একটা এরিয়ার মধ্যে আপনাকে অপারেট করতে হচ্ছে। ডিসিশন মেকিং এরও একটা বড় ব্যাপার আছে, এখানে আপনি অনেক ডিসিশনস নিতে পারবেন, অথরিটি থাকবে আপনার কাছে, এবং তারপর আপনার লিডটাও ভালো তৈরি হবে। সব মিলিয়ে বেশ ভালো। আর বাকি তো আছেই, ধরুন যদি আমরা দেখি যে সমাজের দৃষ্টিভঙ্গিও একটা বড় ব্যাপার। একটা যারা ধরুন এসআইপি বা সিভিল সার্ভেন্ট, তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম, যে একটা ওই এলিটিস্ট ব্যাপারটা থাকে, যদিও এটা থাকা উচিত না, ব্রিটিশার্সরা চলে গেছে, এখন এলিটিস্ট মেন্টালিটি নিয়ে কাজ করলে চলবে না, আপনাকে জনতার সঙ্গে লোকের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। কিন্তু সমাজের একটা ধারণা যে যারা সিভিল সার্ভেন্ট তারা মানে একটা অন্য মানে তাদের মধ্যে একটা এক্সট্রা কিছু আছে, তো সবাই সেটা পছন্দ করে। একটা বর্তমান যুব সমাজের কাছে এটাও একটা বড় একটা অ্যাট্রাকটিভ ব্যাপার। যেমন অনেকে আমি বলতে শুনেছি যে ইউনিফর্ম জব, আইপিএস হলে আমি আমার কাছে ইউনিফর্ম থাকবে, আমি এটা করবো সেটা করবো, এগুলো অ্যাট্রাক্ট করে একটা ইয়েতে। রিলস এখনকার দিনে তো চলে আসার পরে যে বিভিন্ন রিলস আইপিএস আইএএস এর যে অরাটা রিলস এর মাধ্যমে দেখানো, এগুলো দেখেও একটা তো মানে একটা অন্যরকম চিন্তা ভাবনা এখনকার স্টুডেন্ট বা ধরুন ইউথদের মনে আসে আর কি। আচ্ছা, এবার আমি আসি আমার ইন্টারভিউ এর মেন পার্টে, যেটার জন্য আমি শুরুতেই বলেছিলাম যে বাঙালি অ্যাসপিরেন্টদের আশা করি এই ভিডিওটি দেখার পরে আর ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, একটা পার্ট দুটো পার্ট তো আমরা কভার করলাম, এবার মেন পার্টটা আসি। এবার স্যার আমার প্রশ্ন, এবার ইউপিএসসি সিভিল সার্ভিস এই এক্সাম প্রসিডিওরটার পদ্ধতিটার ব্যাপারে আমাকে একটু শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে বলুন যাতে অ্যাসপিরেন্টরা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় এই পরীক্ষাটার ব্যাপারে। হ্যাঁ, আমি এটাই বলতে পারি যে আমার যে অভিজ্ঞতা তার উপর বেস করে, যে এই পরীক্ষাটাকে মানে এই পরীক্ষা দেওয়ার আগে যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে যে এর ব্যাপারে জানতে হবে, এবং যে মিথ গুলো রয়েছে মার্কেটে, সবাই বলে যে এটা নাকি এমন একটা এক্সাম যেটা ক্র্যাক করা যায় না, বা ধরুন সবাই এটা ক্র্যাক করতে পারে না, তাই না, সবার দ্বারা সম্ভব না, বা এটা আমার দ্বারা হবে না, বা এখানে অনেককে আমি বলতে শুনেছি যে আইএসএ এক্সামে তো যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, তোমাকে সব জানতে হবে, তোমাকে এক্সপার্ট হতে হবে। এই ভুল মিথ গুলোর থেকে বেরিয়ে আসতে হবে, এগুলো একটাও সত্য না। আচ্ছা, এটা একটা জাস্ট অন্য এক্সামের মতনই একটা এক্সাম, যেমন আমরা এসএসসি সিজিএল টাইপ যে এক্সাম গুলো দেখি ওটার মতনই একটা এক্সাম, বাট এই এক্সামের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আপনাকে মানে বুঝতে হবে, যে এই এক্সামটা এরা চাইছে কি, এরা চাই কি জিনিস চায়, যেটা 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 আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে জানতে হবে। তো এক্সামটাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তারপরে আপনি যদি এই এক্সামটা দেন তাহলেই গিয়ে সফল হবেন। মানে এটা এরকম নয় যে আমি এলাম 1 বছর 1.5 বছর পড়লাম, যে পরীক্ষা দিলাম, হলো না তো ঠিক আছে সেকেন্ড অ্যাটেম্প দেবো, তখন তো হয়েই যাবে। ও 6খানা অ্যাটেম্পটেও হবে না, কারণ যদি আপনি এক্সামটা না বোঝেন তাহলে হবে না। সেটা তো চাইছে এক্সামটা কি চাইছে, ডিমান্ড করছে সেটা আপনাকে জানতে হবে। তো সেটা যদি ভালো করে, আমি যারা অ্যাসপিরেন্টস তাদের কথা ভেবে বলছি, সব থেকে আগে তো এই এক্সাম দেওয়ার যখন স্টার্ট করবে সে, তাকে সব থেকে আগে ইউপিএসসি যে সিলেবাস সেটাকে ভালো করে দেখতে হবে। মানে আমরা এটা বলি যে সিলেবাসটা যাতে মুখস্থ থাকে। আচ্ছা, পড়া মুখস্থ থাকবে কি থাকবে না সেটা তো পরের কথা, আগে তো সিলেবাসটা মুখস্থ থাকে। এই জন্য মুখস্থ মানে বলতে চাইছি যে মাথায় থাকে যে জিএস 1 এ কি আছে, জিএস 2 তে কি আছে, এবং তাদের যে মানে কতগুলো পার্টে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, জিএস 1টাকে জিএস 2টাকে কতগুলো পার্টে ডিস্ট্রিবিউট করতে পারি। ধরুন
সব মিলিয়ে GS1, GS2, GS3 এগুলো আলাদা আলাদা পার্টে ডিস্ট্রিবিউট করাটা দেখতে হবে, যে এতগুলো একটা ইকোনমিক্স একটা পার্ট, পলিটি একটা পার্ট, এইরকম ভাবে আমরা ডিস্ট্রিবিউট করলাম আগে। সেটা বুঝতে হবে একটা ক্যান্ডিডেটকে। তার জন্য মেন্টরের একটা বড় রোল থাকে, বা কোনো সিনিয়র যদি থাকে সেটা একটা দরকার হতে পারে, সেটা বোঝার জন্য এক্সামিনেশন যে সিলেবাসটাকে বোঝার জন্য। কারণ সিলেবাসটাকে বুঝতে পারলে তাহলে কিন্তু ওর কাজটা সহজ হবে। ইউপিএসসি এরকম নাই যে কোনো কিছু জিজ্ঞেস করো, তা নয় যে হঠাৎ মুড হলো আজকে আমরা এই কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, তা হয় না। তার যে কোনো কোয়েশ্চেন ওরা যদি দেয় তার কোয়েশ্চেনটা কারণ থাকে, হয় এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, সিলেবাসের সঙ্গে লিঙ্কড, সেরকম জিনিস জিজ্ঞেস করে, বাইরে কিছু জিজ্ঞেস করে না। প্রথম কাজ তো এটা করতে হবে স্টুডেন্টকে। এবং সেকেন্ড যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে পাস্ট ধরুন PYQ যেটা আমরা বলি, অ্যাটলিস্ট 5 বছরের কোয়েশ্চেন দেখতে হবে। হ্যাঁ, মানে প্রিলিমস এন্ড মেইনসে আমি বলছি না যেগুলো মুখস্থ করতে হবে, জানতে হবে, বাট দেখতে হবে। এটা বোঝার জন্য যে ধরুন ইকোনমিক্স এর যদি আমরা দেখি গত 5 বছর, আজকাল বইতেও লেখা থাকে, একটু গুগল করলেও পাওয়া যাবে, যে গত 5 বছরে ইউপিএসসি ইকোনমিক্স এর কোয়েশ্চেন প্রত্যেক বছর মেইনসে ধরুন 100 মার্কসের আসছে আউট অফ 250, বা কোনো সময় 120 এসছে। তো এই প্যাটার্নটা ওকে বুঝতে হবে, যে 100 থেকে 120-র মধ্যে ওরা রাখছে 250-র মধ্যে। তার মানে এবার তারপরে দেখতে হবে যে ইউপিএসসি যে বাইফার্কেশনটা, কিছু কোয়েশ্চেন 10 মার্কার, কিছু 15 মার্কার, তোর ব্রেকআপটা কি, কটা কোয়েশ্চেন মানে 10 মার্কারের, কটা 15 মার্কারের। সেটা যখন একটা ধারণা হবে যে আমি মোটামুটি 100 থেকে 120 মার্কস এর জন্য ইকোনমিক্স এর জন্য এরা অ্যালোকেট করে রেখেছে, প্যাটার্ন এটাই বলছে, অ্যাভারেজে কখনো বেশি কখনো কম, 100 হতে পারে, 120 হতে পারে, এবং মোটামুটি ধরুন সাপোজিং 10খানা কোয়েশ্চেন ওরা জিজ্ঞেস করছে আউট অফ 20 কোয়েশ্চেন ইকোনমিক্স। এই একটা আইডিয়া হবে। এবং কোয়েশ্চেন্স গুলো যখন দেখবে তখন ওকে এটাও দেখতে হবে যে কোয়েশ্চেন্স গুলো কি একদম স্টিরিওটাইপস, ট্র্যাডিশনাল, বুকিশ, বা ধরুন যে ডাইরেক্ট কোয়েশ্চেন্স, নাকি কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে লিঙ্কড। তো এটা একটা ওকে আইডিয়া দেবে যে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স কতগুলো। এই যখন এটা আইডিয়াটা ওর ডেভেলপ হবে, এই জন্য যদি ওর 10 দিন লাগে, 15 দিন লাগে, আমার মনে হয় এটা ওয়ার্থ। কারণ এই সিস্টেমটাকে বোঝা, সিলেবাসটা কি, কোয়েশ্চেন্স এর প্যাটার্নটা কি, কত মার্কস ডিস্ট্রিবিউট হচ্ছে। সেম ইজ দি কেস উইথ প্রিলিমস। প্রিলিমসের একটা প্যাটার্ন আছে, একটা আইডিয়া ওকে রাখতে হবে। যদিও ইউপিএসসি আনপ্রেডিক্টেবল, যে কোনো কিছুই হতে পারে, কিন্তু তাও আমাদের একটা পাস্ট প্যাটার্নকে বেস বানিয়ে তো চলতে হবে, আমাদের প্রিপারেশনটা নিতে হবে। এটা ফার্স্ট যেটা কাজ ওকে করতে হবে, সিলেবাসটা বোঝা এবং কোয়েশ্চেনের যে ডিস্ট্রিবিউশন যেটা, সেটাকে ভালো করে বোঝা। এটা শুরুতেই হলে ভালো, আন্ডার দি গাইডেন্স অফ মেন্টর হলে বেশি ভালো, কারোর আন্ডারে যে জানে এই ব্যাপারটা, তাহলে একটু সুবিধা হবে। এরপরে হচ্ছে যে আমি কি পড়বো, এরপরে হচ্ছে যে আমার বোঝা গেল এটা এটা হবে, এবার আমি কি পড়বো। তো এই জন্য যে মার্কেটের যে স্ট্যান্ডার্ড যে ম্যাটেরিয়াল, সেটা কিন্তু খুবই মানে বুঝে শুনে সিলেক্ট করতে হবে। মানে মার্কেটে আজকাল এত বই আছে, এত মেটেরিয়াল আছে, রিসোর্সেস আছে, বা ধরুন অনলাইনে অনেক কিছু পাওয়া যায়। এইখানে কিন্তু একটু অ্যালার্ট হতে হবে ক্যান্ডিডেটকে, যে যা কিছুই মানে যা পেলাম হাতের সামনে সেটাই উঠিয়ে পড়তে শুরু করলাম, সেটা মুশকিল হতে পারে। কারণ কতখানি অথেন্টিক, কতখানি মানে ওইগুলো মানে ইউপিএসসির জন্য কার্যকরী, সেগুলো আমাদের দেখতে হবে। তো অবভিয়াসলি খুব জুডিশিয়াসলি মেন্টরের গাইডেন্সে যদি হয়, যে বই সিলেক্ট করতে হবে। আর আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে বেস করে বলছি, যে খুব বেশি স্টাডি মেটেরিয়াল বা খুব বেশি বই পড়া কিন্তু ইউপিএসসির জন্য হার্মফুল। আচ্ছা, আপনি একটা বেসিক একদম ফান্ডামেন্টাল যেটা, যদি আপনার ধরুন সাপোজিং ইকোনমিক্স এর কথা যদি বলি, আপনার যদি ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তো ওয়েল এন্ড গুড। যদি নাও থাকে তাহলে ধরুন আপনাকে বেসিক যেমন এনসিইআরটিটা একটা নিতে হবে, এনসিইআরটিকে বেস করে ওটাকে পড়তে হবে। এবং এনসিইআরটিতে তো খুবই মানে খুব বেশি থাকে না, কিন্তু যেহেতু এনসিইআরটিটা এত ডিপ, ওদের মানে কন্টেন্টটা, ল্যাঙ্গুয়েজটাও সহজ, তো ওটাকে কিন্তু ভালো করে ডাইজেস্ট করতে হবে। মানে আমি শুধু পড়ার কথা বলছি না, বুঝতে হবে, নলেজটাকে অ্যাসিমিলেট করতে হবে সিস্টেমে, যে আমি বুঝলাম ব্যাপারটা কি। এবং এটা যখন বেস যখন তৈরি হবে, তখন কিছু স্ট্যান্ডার্ড বই যেগুলো আমরা ইউপিএসসি তে পড়ি এনসিইআরটি ছাড়া, সেই একটা দুটো, ম্যাক্সিমাম দুটো, একটা হলেও চলবে, ওই বইটাকে বেস বানিয়ে ওকে পড়তে হবে। এটা আমি একটা সাবজেক্টের কথা বলছি। এছাড়াও দেখতে হবে যে ওই সাবজেক্টটা কতখানি ডাইনামিক, মানে
কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে কতখানি লিঙ্ক। যেমন ধরুন যদি আমি হিস্ট্রি বলি, হ্যাঁ তো হিস্ট্রির সঙ্গে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর লিঙ্কেজটা কম, নেই তা বলবো না, কোনো ডেভেলপমেন্ট হতেই পারে, কোনো একটা হিস্টোরিক্যাল সাইট পাওয়া গেল, মহেঞ্জোদারোর বা কোনো কিছু একটা হলো, সেখান থেকে আপনি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পেলেন, সেটা হতেই পারে। কিন্তু ধরুন ইকোনমিক্স এ খুব ডাইনামিক, প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছে, পলিটিতেও ধরুন একটা ব্যাপার আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টস আছে, অনেক অ্যাক্ট আছে, এগুলো খুবই ডাইনামিক। তো এগুলো আপনাকে কিন্তু আপডেটেড মানে রাখতে হবে, সবসময় নিজেকে ইনফর্ম রাখতে হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এ খুব ফোকাস করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া ইউপিএসসি হবে না। হ্যাঁ, তো এটা করতে হবে। আর আনসার রাইটিং প্র্যাকটিসটা করতে হবে। মানে আমার বলার বক্তব্য এটা, যে যখন শুরু হবে তখন সব থেকে আগে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমি কবে পরীক্ষাটা দেব সেটা যাতে ভালো করে ক্যান্ডিডেট মানে মাথায় রেখে তারপর প্রিপারেশনটা করে। যেমন ধরুন আমি যদি এখন বলি যে আমি 2026-এর প্রিলিমস দেব, তো আমি বলতে পারি 99.99% হবে না, কারণ আমি এখন এলাম, এখন আমি মেন্স প্রিলিমস আছে, সময় নেই, এবছর আর কয়েকটা মাস, তারপরে পরের বছরে 4-5 মাস। আমি যদি প্রিলিমস পাসও করে যায় তাও মেন্স হবে না, কারণ এত বড় একটা সিলেবাস, তা এগুলো আমি কভার করতে পারবো না। তো সেই জন্য যে কবে একটা ক্যান্ডিডেট ভাবছে যে আমি শুরু করব, এবং সেই ডেট থেকে নিয়ে কবে সে পরীক্ষাটা দেবে, এই ডিউরেশনটা যাতে অ্যাটলিস্ট আমার হিসাবে 2 বছর হয়। আচ্ছা, 2 বছর মিনিমাম আমি বলছি। এবং এটা তখন সম্ভব হবে যদি সে ক্যান্ডিডেট খুব সিরিয়াসলি 2 বছর পরে, মানে এই নয় যে 5-6 মাস আমি কাটিয়ে দিলাম তারপরে আমি ভাবছি, সেটা না। তাহলে কারণ এই সিলেবাসটা ধরুন কভার করতে গিয়ে মেইনসের আপনার 4খানা জেনারেল স্টাডিজের পেপার আছে, প্লাস ধরুন আপনার অপশনাল একটা পেপার, মানে 2টো পেপার একটা অপশনালের, তারপরে আপনার এসে রয়েছে, এই 1750 মার্কস যেটা, সেটা কভার করা। এবং শুধু পড়লে হবে না, তারপরে আপনার মেইনসের যে আনসার রাইটিং, ওটাকেও আপনাকে প্র্যাকটিস করতে হবে। যখন আপনি তৈরি থাকবেন, তৈরি হয়ে যাবেন মেইনস লেখার জন্য, তখন আপনার প্রিলিমস এর ব্যাপারটা আসছে। যদিও প্রিলিমস আর মেইনস দুটোই আপনার ইন্টিগ্রেটেড, যখন আপনি শুরু করবেন পড়া তখন আলাদা করে প্রিলিমস এর জন্য বা মেইনস এর জন্য ওটা হয় না। যেমন পলিটি পড়ছেন, তো পলিটিটা আপনি মেইনস প্রিলিমস দুটোই ইন্টিগ্রেটেড হয়ে পড়তে হবে। কিন্তু এক্সক্লুসিভলি প্রিলিমস এর জন্য যেটা পড়া, সেটা প্রিলিমস এর জাস্ট 4-5 মাস 6 মাস আগে আপনি শুরু করতে পারেন, বা তার আগে যাতে মেইনসটা আপনার 70-80% অ্যাটলিস্ট হয়ে যায়। কারণ প্রিলিমস দেওয়ার পরে মনে করুন আমরা যদি মেতে প্রিলিমস দিই শেষের দিকে, তো জুন জুলাই অগাস্টে আপনার আবার শুরু হয়ে যাচ্ছে মেন্স, তো এই 2.5 মাসে আপনি আর কি পড়বেন? যদি 2.5 মাস বেসিক্যালি আপনার রিভিশনের জন্য, তারপরে আপনার মেন্স হয়ে যাবে, তারপরে আপনার ইন্টারভিউ হবে। তো এই জন্য আমার মনে হয় যে আগে মেন্সের প্রিপারেশনটা যদি হয়ে থাকে, আপনি অপশনাল তৈরি হয়ে গেছে, এথিক্স আপনার তৈরি, জিএস 1, 2, 3 তৈরি, এসেটা একটু অন্যরকম, ওটা আপনি পরেও করলে করতে পারেন, বাট এটা যদি একটা রাফলি তৈরি হয়ে যায়, তারপরে যদি প্রিলিমসটা কেউ পড়ে, প্রিলিমস এক্সক্লুসিভলি প্রিলিমস যেটাকে আমি বলি, যেখানে শুধুমাত্র প্রিলিমসই থাকবে, আর কিছু মেইনস পড়বো না, এথিক্স পড়বো না, সেটা লাস্টের 6 মান্থস হলে আমার মনে হয় প্রিলিমস এর পরের দিন কিছুদিন রেস্ট করার পরে আবার আপনি মেইনস এর রিভিশনটা করতে পারবেন, এবং একটা অ্যাটেম্পটেই হয়তো আপনার এটা হতে পারে। এবার এইখানে একটা জিনিস বলার ব্যাপার, যে অপশনাল সাবজেক্ট আপনাকে কিভাবে চুজ করতে হবে এবং কখন চুজ করতে হবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর বেস করে বলছি যে অপশনালটা একদম শুরুতে স্টার্ট না করে, কারণ আগে জিএস 1, 2, 3 এগুলো যদি একবার পড়া হয়ে গিয়ে যায়, বা ধরুন জিএস পার্টটা কমপ্লিট হয়, তারপরে যদি অপশনালটা শুরু করা হয়, তাহলে আপনার একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি থাকবে। তারপরে আপনি যে অপশনালটা নিতে চাইছেন সেটা নিয়ে ওটাকে আপনি তৈরি করে নিলেন, এবং সেটা আপনার প্রিলিমসের যে প্রিপারেশনটা নেবেন তার ঠিক আগেই যাতে অপশনালটা আপনার কমপ্লিট হয়ে যায়, ইনক্লুডিং আনসার রাইটিং। অপশনাল হয়ে গেল, মেইনসের আপনার 4টা পেপার হয়ে গেল, এসে আপনার অত বেশি মাথা ঘামাতে হবে না, কারণ এত কিছু পড়ার পরে এসে কি করে লিখতে হয় সেটা যদি আপনি একটু একবার দেখে নেন বা বুঝে নেন, তাহলে সেটা আপনি লিখতেই পারবেন। এটা হলো আপনার মোটামুটি একটা রাফলি মেইনসটাকে হ্যান্ডেল করার। আরেকটা জিনিস সেখানে বলার আছে, সেটা হচ্ছে যে ধরুন আমি 2027-এ আমি ইউপিএসসি দেব, প্রিলিমস দেব মে মাসে,
তো নর্মালি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের দরকার, 1.5 বছর হলে ভালো, বাট মিনিমাম 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দরকার লাস্ট মানে এক্সাম হবে যে তার লাস্ট। তো আমার মনে হয় যে 2026-এর জানুয়ারি থেকে যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করে পড়ে, হ্যাঁ, তাহলে ওই 1.5 বছর যেটা পাবে, ওই 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা ও কালেক্ট পড়বে, তার উপর বেস করে প্রিলিমস এন্ড মেইনস ও দিতে পারবে, ঠিক না? একটা কথা পরিষ্কার বুঝে নিতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে ইউপিএসসি পাস করা অসম্ভব আজকের ডেটে। কারণ ধরুন এনভায়রনমেন্ট বা ধরুন সায়েন্স অ্যান্ড টেক বা অন্যান্য যে সাবজেক্ট, ইকোনমিক্স আছে, ইভেন পলিটিও, প্রত্যেকটা সাবজেক্টস এমন এখন ডাইনামিক হয়ে গেছে ইউপিএসসির কোয়েশ্চেন্স। ওরা যখন 4খানা স্টেটমেন্ট দেয়, তার মধ্যে দেখা গেল যে 2টো স্টেটমেন্ট আপনি জানেন, 2টো স্টেটমেন্ট আপনি জানেন না, 2টো যেটা জানেন সেটা স্ট্যাটিক, সেটা বইয়ের ব্যাপার, আর 2টো কারেন্ট অ্যাফেয়ার যেটা পড়েননি তো ওটা জানেন না, তো আলটিমেটলি আপনি আনসারটা করতে পারবেন না, ভুল হয়ে যাবে। তো এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব খুব দরকার, ওটা 1.5 বছরের দরকার, মানে মিনিমাম দরকার। আচ্ছা, এইটা। তারপরে ইন্টারভিউ তো আলাদা রকমের প্রিপারেশন, ওটা তো কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, আমাকে শুধু এই বিষয়টা একটু অ্যাসপিরেন্টদের বুঝতে সুবিধা করে দিন যে এই এক্সামের কটা স্টেজ, কোন স্টেজে কটা সাবজেক্ট থাকে, আর মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকে? প্রথম কথা, এই পরীক্ষার 3খানা বেসিক স্টেজ। একটা তো প্রিলিমসে 2খানা, মানে সিস্যাট পেপার যেটা 1 and 2, সেখানে প্রথম পেপার যেটা সেটা জেনারেল স্টাডিজ এর কোয়েশ্চেন্স গুলোই দেয়, সেখানে পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স বা ধরুন কারেন্ট অ্যাফেয়ার্স এর, এইটা একটা। ওদের কোনো অ্যাজ সাচ কোনো সিলেবাস নেই, বাট এই সাবজেক্ট গুলো আমরা মেইনসে পড়ি, এথিক্স এন্ড অপশনাল বাদ দিয়ে বাকি যেগুলো আছে জিএস 1 to 3 তে, ওখান থেকেই মেইনলি ওরা ওই পেপারটা তৈরি করে, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেখানে ওই 100 কোয়েশ্চেন্স থাকবে, 2 মার্কার এমসিকিউ বেসড হবে প্রিলিমসটা, তো ওই 200 মার্কসের হবে, এবং সেখান থেকে একটা তাকে পেতে হবে, যেটা ভ্যারি করে, মানে কাট অফটা কোনো সময় তো কাট অফ 100 গেল, 116 গেছে 1 বছর, বা ধরো 95 হতে পারে, হ্যাঁ হতে পারে, যেটা ওটা ডিপেন্ড করছে ওই বছরের ক্যান্ডিডেটরা কি করেছে। এটা একটা ইম্পর্টেন্ট, এটা আপনাকে মানে মেরিটে আসতে হবে। এর পরের যে পেপারটা আছে, যেটা সিস্যাট বলে বেশি পপুলার, সেই পেপারে 3টে পার্ট মেইনলি। একটা তো ধরুন ওই অ্যারিথমেটিক পার্ট, যেটা নিউমেরিক্যাল এবিলিটি, আর একটা পার্ট থাকছে ওর মধ্যেই, মানে কম্প্রিহেনশন টেস্ট বলে একটা প্যাসেজ থাকবে, তার থেকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, আর থার্ড পার্ট হচ্ছে আপনার রিজনিং। তো আমরা এটা দেখেছি যে রিজনিং এর নর্মালি স্টুডেন্ট 19-20 একটা ফারাক থাকে, মোটামুটি রিজনিংটা যদি কেউ করে রাখে তো মোটামুটি হয়ে যায়, তার নর্মালি এটা আমরা দেখেছি। আর নিউমেরিক্যাল এবিলিটি, এটা ডিপেন্ড করছে যে ক্যান্ডিডেটের অ্যাপটিটিউড ঠিক কেমন। যদি নিউমেরিক্যাল এবিলিটিতে অ্যাপটিটিউড ভালো থাকে তো তার জন্য খুব সহজ, আর তা নাহলে একটু ডিফিকাল্ট হয়। কম্প্রিহেনশন ব্যাপারটা একটা প্র্যাকটিসের ব্যাপার, মানে ওই যে 1 বছর 1.5 বছর ধরে নিউজ পেপার পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, হ্যাঁ, তো আপনি যখন এডিটোরিয়াল পড়ছেন বারবার, ওখান থেকে জিনিসগুলোকে পিক করছেন, কোনটা ইম্পর্টেন্ট কোনটা, ওই যে প্রসেসের থ্রু 1 বছর 1.5 বছর যে প্রসেস, আপনি কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ পেপার পড়ার যে প্রসেস, বা ম্যাগাজিন পড়ে তার ভিতর থেকে যে আপনি যে এটাতে আপনার একটা মানে ওই ডেভেলপ হয়ে যাবে আপনার স্কিলটা, যে কম্প্রিহেনশন, যে ব্যাপারটা কম্প্রিহেন্ড করা, বোঝা যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা বলছে কি বলছে না, এইগুলো যদি করা হয়। এখানে 80 কোয়েশ্চেন্স থাকে, 2.5 মার্কস করে থাকে, তো এটা কোয়ালিফাইং নেচারে, এটার মার্কস মানে মেরিটের জন্য নয়, মানে 33% পেতে হবে। তো এই পেপারটা যদি কেউ কোয়ালিফাই না করতে পারে, তাহলে কিন্তু আবার প্রথম পেপারটা ইভালুয়েট হবে, মানে সে পাস করতে পারবেন। এটাতে 33% পেতে হবে, এবং তারপরে প্রিলিমস এর ওই ফার্স্ট পেপার, যেটা জিএস এর যে পেপারটা সিস্যাট পার্ট 1, সেটাতে
তাকে আমার একটা মার্কস পেতে হবে যাতে ও হ্যাঁ মিনিটে চলে আসে, কাট অফটা ক্লিয়ার কাট অফটা ক্লিয়ার করে। মানে সিস্যাটে আউট অফ 266 পেতেই হবে, হ্যাঁ পেতেই হবে, না হলে জিএস পেপার 1 যেটা ওটা চেক হবে না, ওটা চেক হবে। ওখানে তারপর হলো একটা কাট অফ সেট হবে, সেই সেটা- কাট অফের উপরে যারা পাবে তারা মেন্স দেবার সুযোগ পাবে। এবার যেটা এখানে বলার ব্যাপার, এটা মানে ক্যান্ডিডেটকে বুঝে নিতে হবে, এটা বলাটা একটু সহজ কিন্তু করাটা কঠিন, যে ঠিক কতখানি মানে পড়াশোনা আমরা প্রিলিমস এর জন্য করব। আচ্ছা কারণ আমি এই জন্য বলছি যে যদি আপনি যদি সিস্টেমটাকে ভালো করে বোঝেন, এক্সামিনেশন সিস্টেমটাকে, তাহলে দেখবেন যে প্রিলিমস এর শুধুমাত্র এইটুকুনি ভ্যালু যে আপনি জাস্ট মেইনস লেখার একটা লাইসেন্স পেলেন, স্ক্রিনিং জাস্ট, স্ক্রিনিংটা হ্যাঁ এলিমিনেশন একটা এক্সাম, ওটা হ্যাঁ। এলিমিনেট হয়ে গেল, এবার আপনি মেইনস লিখবেন, হ্যাঁ এর থেকে বেশি কিছু নেই। হ্যাঁ অতএব আপনি যদি খুব বেশি প্রিলিমস এর জন্য পড়াশোনা করেন, ধরুন আপনি এলেন, ভাবলেন যে আগে প্রিলিমসটা করি, 1.5 বছর 2 বছর প্রিলিমস এর জন্য পড়লেন, হয়তো প্রিলিমস হয়ে যাবে কিন্তু মেন্সে আটকে যাবে, কারণ আপনি তো শুধু প্রিলিমস এর জন্যই পড়েছেন। এবার ঠিক কতখানি, আবার যদি আপনি না পড়েন তাহলে আপনি মেন্স লেখার সুযোগও পাবেন না। যদি শুধু মেন্স পড়তেন তাহলে আপনি মেন্স এর জন্য তো ঠিক আছে, কিন্তু প্রিলিমসই হলো না। এই যে সেন্সটা ডেভেলপ করতে হবে একটা ক্যান্ডিডেটকে, যে হ্যাঁ এনাফ ইজ এনাফ, এইটুকুন পড়েছি এবং এতে আমার প্রিলিমসটা হয়ে যাবে। এবং সেটা আপনি কি করে বুঝবেন, সেটা বোঝার জন্য ধরুন এক তো টেস্ট সিরিজ যেটা আছে সেগুলো আপনি ফলো করতে পারেন, ডিফারেন্ট টেস্ট সিরিজ আজকে তো অ্যাভেলেবেল থাকে, ওগুলো যদি করেন তাহলে একটা আইডিয়া আপনি পাবেন যে আমি প্রিলিমসে, যেমন সিস্যাটে আমি কি পজিশনে আছি এবং জিএস 1-এ আমার কি পজিশন, সেটা আপনি বুঝতে পারবেন ভালো করে। আরেকটা হচ্ছে যে পিওয়াইকিউজ আছে বা মার্কেটে অনেক ধরুন কোয়েশ্চেন্স পাওয়া যায় আজকাল, তো ইজিলি অ্যাভেলেবল। আপনি যদি ম্যাক্সিমাম কোয়েশ্চেন ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স যদি অ্যাটেম্প্ট করেন বাড়িতে, প্রিলিমস এর পার্সপেক্টিভে বারবার অ্যাটেম্প্ট করেন, বোঝেন ব্যাপারটাকে, তাহলে ওই লেভেলটা আপনার এসে যাবে যে আপনি প্রিলিমসটা অ্যাটলিস্ট পেরিয়ে যাবেন। এবার প্রিলিমসটা পেরিয়ে যাওয়ার পরে এবার যেটা মেন্সে আপনার একটা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, যেটা প্রত্যেকের জন্যই কম্পালসারি, সেটা মানে খুবই বেসিক এলিমেন্টারি জিনিস জিজ্ঞেস করা, ওটার জন্য আলাদা কোনো প্রিপারেশন দরকার নেই, এটাও কোয়ালিফাইং। আচ্ছা কোয়ালিফাইং। আরেকটা MIL মডার্ন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কনস্টিটিউশনে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে ওই ল্যাঙ্গুয়েজের উপর বেস করে একটা পেপার থাকবে। নর্থ ইস্টের ক্যান্ডিডেটের জন্য কিছু এর জন্য ওইগুলো এক্সেম্পট আছে MIL এর পেপারটা। আদারওয়াইজ আপনাকে এই ধরুন আপনি বাংলা নিতে পারেন, যেমন আমি বাংলা নিয়েছিলাম। আচ্ছা, তো বাংলা আর আপনার ইংলিশ, সেটার জন্য আপনাকে কিছু পড়তে হবে না, কোনো কিছু পড়ার দরকার নেই, আপনি যেটুকু জানেন পড়েছেন স্কুলে তার সেটা যথেষ্ট। আচ্ছা এই দুটো কোয়ালিফাই করতে হবে। আচ্ছা এটাও 300 মার্কস ইচ করে কোশ্চেন, কোয়ালিফাইং, বাট এটা খুবই এলিমেন্টারি, মানে আমি যদি বলি ক্লাস 5-6 এর লেভেল। আচ্ছা, তো এটার জন্য আলাদা করে পড়ার নেই। তো এই দুটো আপনাকে করতে হবে, না করলে কিন্তু আবার আপনার মেইনস এর বাকি ব্যাপারগুলো ইভালুয়েট হবে। তো এইটা করার পরে আপনার যে আসল যে ইউপিএসসি যেটা মানে মেরিটে থাকবে মেইনস, সেই পেপার গুলো থাকতে হবে। সেটার একটা হলো এসে আপনার 250 মার্কসের, টোটাল মেইনস যেটা যদি আমি কোয়ালিফাইং পেপার গুলো বাদ দিয়ে দিই তাহলে 1750, 1750 মার্কসের, যার উপরে মেরিটটা তৈরি হবে। এবং এইখানে একটা পেপার এসে, সেটা 250 মার্কসের, ওই 3 ঘন্টার মধ্যে লিখতে হবে, দুখানা এসে থাকবে, একটা পার্ট এ থেকে আপনাকে একটা এসে লিখতে হবে, পার্ট বি থেকে আরেকটা এসে লিখতে হবে, না দুটো আলাদা আলাদা সেকশন থেকে দুটো এসে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজের এই ইউপিএসসি গোটা পরীক্ষাটায় আপনি যে কোনো ভাষায় দিতে পারেন, বাংলাতে চাইলে বাংলাতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সে ব্যাপারে আমি পরে আসছি কোন ল্যাঙ্গুয়েজ, বাট আপনি বাংলাতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ইন্টারভিউ আপনি চাইলে বাংলাতেও দিতে পারেন, তো ওটা কোনো অসুবিধা নেই। এবার ধরুন এই এসে দুটো পেপার, একটা এসে নর্মালি আজকাল আমরা দেখছি ফিলোসফিক্যাল এসে, আরেকটা এসে ফিলোসফিক্যাল হতে পারে, সেকেন্ড পার্টটা আবার একটা কনভেনশনাল কিছু কোনো টপিকের উপরেও হতে পারে, নন ফিলোসফিক্যাল টপিকও হতে পারে। এবারে এই এসে পেপারটার জন্য কিন্তু আলাদা করে যে প্রিপারেশন নেওয়া, বিশেষ কোনো বই পড়তে হবে বা কোনো আলাদা কিছু প্রিপারেশন নিতে হবে সেটা নয় কিন্তু। আচ্ছা, এসেটা একটা আর্ট, এবং আর্ট যখনই হচ্ছে তখন আপনার ওই স্কিলটা ওরা দেখছে যে আপনি কোনো জিনিসকে কি করে তৈরি করছেন, আপনার এবিলিটি টু কনস্ট্রাক্ট সামথিং আউট অফ নাথিং, এই যে এবিলিটিটা কি করে আপনি কোনো জিনিসকে তৈরি করছেন ব্রিক্স বাই ব্রিক্স, ওইটা ওরা মানে মোটামুটি দেখে। তো আপনি
আপনার কাছে যদি ইনপুট থাকে, ইনপুট মানে বলতে চাইছি যে GS1, GS2, GS3, GS4 প্লাস অপশনাল, এগুলো যদি নলেজ যখন আপনার কাছে চলে আসবে বা কোনো একটা টপিক যদি দেয়, তো এই নলেজ গুলোকে অ্যাজ এন ইনপুট ইউজ করে আপনাকে এসেটাকে কনস্ট্রাক্ট করতে হবে। এবং ওরা এটাই দেখে যে একটা এসে রাইটিং এর মধ্যে কতগুলো অ্যাঙ্গেল আপনি কভার করতে পারছেন। তার মধ্যে কিছু কিছু ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলই হতে পারে, কিছু হয়তো আপনি স্পোর্টস এর থেকেও লিখতে পারেন, অলদো ধরুন এসেটা স্পোর্টস সঙ্গে কানেক্টেড না। যেমন ধরুন আমি যদি বলি যে পভার্টি একটা টপিকের উপর আপনাকে লিখতে হবে এসে, তখন পভার্টি ডিফারেন্ট অ্যাঙ্গেল হতে পারে। একটা তো ইকোনমিক্স এর অ্যাঙ্গেল, যেটা নর্মালি আমরা জিএস এ লিখি, কিন্তু এটাই যখন এসেতে চলে আসবে তখন কিন্তু আপনাকে শুধু ওই ইকোনমিক্স অ্যাঙ্গেলে ভাবলে চলবে না। তখন এটা হতেই পারে যে আপনি পভার্টিটাকে হিস্টোরিক্যাল অ্যাঙ্গেলে লিখলেন, যে এরকম অনেক কান্ট্রি, যেমন ইন্ডিয়ার কথাই যদি বলি, যে ইন্ডিয়া একটা সময় আমরা জানতাম যে ইন্ডিয়া ওয়াজ সাচ এ রিচ কান্ট্রি, যে ফরেনার্স আসতো, তারা লুট করে নিয়ে চলে যেত, এবং তারা যেভাবে এক্সপ্লয়েট করেছে তার ফলে আজকে আমরা গরিব। এটা একটা হিস্টোরিক্যাল অ্যাঙ্গেল হলো পভার্টি। একটা জিওগ্রাফিক্যাল অ্যাঙ্গেল হতে পারে যে কিছু কিছু কান্ট্রিজ আছে যারা জিওগ্রাফিক্যালি রিসোর্স পয়েন্ট অফ দ্য ব্লেসড, তার কাছে রিসোর্স খুব রয়েছে, তারা বড় লোক। এবং কোন একটা কান্ট্রি যদি গরিব হয় এবং তার পেছনে জিওগ্রাফি রেসপন্সিবল হতে পারে, রিসোর্সেস নেই, এটা একটা অ্যাঙ্গেল হলো। সাইকোলজিক্যাল একটা অ্যাঙ্গেল হতে পারে, একটা সোশ্যাল অ্যাঙ্গেল হতে পারে, একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল হতে পারে, কারাপশন, মানে অনেক অ্যাঙ্গেল হতে পারে। আপনি কিভাবে সেটাকে মানে বুনছেন, তৈরি করছেন, থটস গুলোকে কত অ্যাঙ্গেলে, কত ডাইভার্স অ্যাঙ্গেলে ভাবছেন, ওই যে আপনার যে একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে কি করে তৈরি করছেন আপনি, সেটা তো অবভিয়াসলি সেটার জন্য আপনাকে আলাদা করে যে বই পড়তে হবে তা নয়, আপনাকে এসে লিখতে হবে, এবং সেটা তখনই সম্ভব যখন আপনার কাছে ইনপুটস থাকে। তো তার মানে আমি এটা বলতে চাইছি, এসে রাইটিং এর ব্যাপারে ক্যান্ডিডেটকে তখন ভাবা উচিত যখন তার এইগুলো সাবজেক্ট তৈরি, তখন সে এসেটাকে অ্যাটেন্ড করতে পারবে। ধরেন ফিলোসফিক্যাল এসে রয়েছে, এখন যদি এথিক্স এর যে ফিলোসফি পোর্শনস গুলো, সেগুলো যদি কেউ ভালো করে পড়ে, তো ফিলোসফিক্যাল এসে গুলো অ্যাটেন্ড করতে তার একটু সুবিধা হবে। এখন যদি এথিক্স না পড়ে, তো ফিলোসফির এসে গুলো যখন অ্যাটেন্ড করতে যাবে তখন হয়তো তার অসুবিধা হতে পারে, আনলেস এন্ড আনটিল তার ফিলোসফির ব্যাকগ্রাউন্ড আছে। তো এটা হলো এসে 250 মার্কস। তারপরে ধরুন চারখানা জেনারেল স্টাডিজ এর পেপার, GS 1, 2, 3, 4। GS 1 এ আপনার হিস্ট্রি রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি। এবার এইখানে দেখতে হবে হিস্ট্রিতে মেইনসে আমাদের মেডিভেল ইন্ডিয়ার যে মানে পোর্শনটা, সেটা একটু কম। মডার্ন ইন্ডিয়ার কোয়েশ্চেন্স হিস্ট্রির বেশি জিজ্ঞেস করে। আর্ট এন্ড কালচারের সঙ্গে মেডিভেল আর এনশিয়েন্ট এর কোয়েশ্চেন্স গুলো মেইনলি ফোকাস করে। তো এইটা ওই যে আমি বলছিলাম শুরুতেই, যে কোয়েশ্চেন যখন সে দেখবে, সিলেবাসটা যখন দেখবে, তখন সে বুঝতে পারবে যে ওয়েটেজটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো হিস্ট্রি ছাড়া আপনার এখানে জিওগ্রাফি আছে, এটা আপনাকে ভালো করে জিএস পেপার মানে এগুলো মেইন পেপার আর কি আমি বলছি। এছাড়া GS2 তে আপনার ওই পলিটি আছে, গভর্নেন্স রয়েছে, সোশ্যাল জাস্টিস রয়েছে, তারপরে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনস, এগুলো আছে। তো এটা ডিস্ট্রিবিউশন আছে, ধরুন জিওগ্রাফি, পলিটি, এটা রাফলি ধরুন 100 মার্কসের এবং 100 মার্কসের এগুলো থাকে। এবার যখন পলিটি পড়বে তখন দেখতে হবে যে পলিটির কতখানি ওয়েটেজ কারণ বর্তমানে, আর গভর্নেন্সে কতখানি ওয়েটেজ। এখন এটা দেখা যাচ্ছে ইউপিএসসি গভর্নেন্স এর দিকে বেশি ঝুঁকছে, কারণ কি করে জিনিসটা গভর্ন হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আজকে ডেটে। হয়তো কনভেনশনাল পলিটির কোশ্চেন হবে নাও জিজ্ঞেস করতে পারে, গভর্নেন্স এর কোশ্চেনটাকে ফোকাস করতে হবে। এটা এগেইন 250 মার্কসের থাকবে। ইন্টারন্যাশনাল রিলেশন ধরুন নর্মালি 50 মার্কসের থাকে, তো এটা সেকেন্ড পেপারে থাকবে। থার্ড পেপারে আপনার ওই ইকোনমিক্স আছে, তারপর ধরুন সায়েন্স এন্ড টেক এগুলো আছে, আর ডিজাস্টার ম্যানেজমেন্ট, প্লাস ধরুন ইন্টারনাল সিকিউরিটি আছে। তো এগেইন এখানে যেহেতু ইকোনমিক্স এর ব্যাপার, তো কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস মানে ডেটা স্ট্যাটিস্টিক্স এর সঙ্গে কম্বাইন করে পড়তে হবে, এই একটা জিনিস। তো কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রত্যেক জায়গাতেই আছে, 1, 2, 3, 4 প্রত্যেকটা জায়গাতেই থাকবে। তো এটার উপর ফোকাস করতে হবে। এটা 250 প্লাস লাস্টের যেটা জিএসএ ব্যাপার, সেটা হচ্ছে আপনার এথিক্স। আচ্ছা, এথিক্সও আপনার 250 থাকবে। এথিক্স এর সিলেবাসটা মোরলেস যেটা আছে সেটার উপরে বেস করে কোয়েশ্চেন্স গুলো তৈরি হয়, খুব একটা কারেন্ট অ্যাফেয়ার্স এতে নেই।
অতএব ওই প্রবলেমটা নেই যেটা GS 123 তে হয়। এথিক্স এর কনসেপ্টটাকে ভালো করে বুঝতে হবে। একটা কথা যেটা আমি খুব ইম্পর্টেন্ট বারবার মানে আমি বলতে চাই স্টুডেন্টকে, সেটা হচ্ছে যে ইউপিএসসি তে মানে যেটা করতেই হবে, এবং ফর দ্যাট ম্যাটার এনি এক্সামে, সেটা হচ্ছে যে আমার হোয়াট ইজ যাতে ক্লিয়ার থাকে। মানে আমার বলার বক্তব্য, যা কিছু আছে আমার বইয়ে, আমি যদি কাউকে জিজ্ঞেস করি এটার মানেটা কি, এটা কি, সে যাতে তৎক্ষণাৎ এটা বলতে পারে। ওই ক্ল্যারিটিটা যদি না থাকে তাহলে তো প্রসিড করতে আগে বেরোতে পারে না। আমি যদি পভার্টি কাকে বলে সে যাতে তখনই বলতে পারে যে এইটা পভার্টি। আমি যদি রুল অফ ল বলতে পারি এটা রুল অফ, আমি বলি এথিক্স বলতে হবে। যদি এটা যদি না থাকে তাহলে আর আগে গিয়ে কোনো লাভ নেই, কারণ ফান্ডামেন্টালটা যদি দুর্বল হয় তাহলে ও কোয়েশ্চেনটাকে ডিল করতে পারবে না, আর পেপার চেকার ইমপ্রেস হবে না। কারণ পেপার চেকার প্রথমেই বুঝে যাবে যে আপনার ফান্ডামেন্টালটা ক্লিয়ার না, কারণ আপনাকে ইন্ট্রোডাকশনটা দেবেন, ওখানেই যদি ভুল থাকে তো আর ইন্টারেস্ট নেবে না, ও মার্কস দেবে না। কারণ আপনি কোনো ওপিনিয়ন ফর্ম করতেই পারেন না যতক্ষণ না আপনি ব্যাপারটা নিয়ে ওটা কি সেটার ব্যাপারে ক্ল্যারিটি যদি না থাকে। আমি যদি বলি রুল অফ ল ইন্ডিয়াতে যে কোনো সমাজের জন্য খুব দরকার, সেটা ভায়োলেট যাতে না হয়। এবার আপনি রুল অফ ল কি এটা যখন লিখছেন সেখানেই ভুল, সেটা আপনি জানেন না, তো আপনি কি করে আমাকে এটা বোঝাবেন যে আপনি যেটা বলছেন সেটা ঠিক, কারণ আমি তো বুঝে গেলাম যে আপনি ওটার মানেই জানেন। তো এই জন্য আমি বলবো স্টুডেন্ট কমিউনিটিকে এটা যাতে ওরা মাথায় রাখে। অনেক স্টুডেন্ট মনে করে যে আমাকে খুব বেশি পড়তে হবে, তাই না? ওটার থেকে এটা অনেক বেশি ভালো যে আমি কম পড়বো কিন্তু আমার ক্ল্যারিটি থাকবে, কারণ ইউপিএসসি তে ফান্ডামেন্টালস এর উপর বেশি জোর দেয়। কি পড়তে হবে একদম ফান্ডামেন্টালসটা, কারণ এটা তো জেনারেল স্টাডি, জেনারেল স্টাডিজ, এটা স্পেশালাইজেশন ব্যাপার নেই, তো খুব বেশি স্পেশালাইজেশনে গিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, তো এটা করলে 1750 মধ্যে আপনি একটা মার্কস পাবেন এবং সেটা যথেষ্ট হবে আপনার ইন্টারভিউতে কল লেটার পাওয়ার জন্য। ইন্টারভিউ 275 মার্কস এর হবে, সেখানে বেসিক্যালি ইন্টারভিউতে পাস আর ফেলের ব্যাপার থাকে না, একটা মার্কস, হ্যাঁ তো মার্কস থাকে। তো সেখানে আপনার পাস ফেলের ব্যাপার নেই, ওর একটা মার্কস দেবে আপনাকে, আনলেস এন্ড আনটিল আপনি এমন একটা কিছু করে বসলেন ইন্টারভিউ প্যানেলের সামনে যেটা করাই উচিত না, আদারওয়াইজ তো আপনি একটা মার্কস পাবেন। তো 40 to 60% এর মধ্যে মার্কস ভ্যারি করে ইন জেনারেল, কিছু পার্সেন্টেজ এক্সেপশনাল ভালো হলে হয়। ঠিকঠাক ইন্টারভিউ যদি যায় তো আপনি একটা ভালো মার্কস পাবেন, এবং দুটোকে কম্বাইন করে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হচ্ছে। তো ফাইনাল মেরিট লিস্টের পরে, মেরিট লিস্টের পরে আপনার আপনি সিলেকশন হচ্ছে। এটা গেল এন্টার স্টেজ, এটা একটা এন্টার স্টেজ। আচ্ছা, মানে স্টেজটা তো বেশ বড়ই, কিন্তু আপনি বলছেন যে ফান্ডামেন্টালস গুলো যদি কারোর ক্লিয়ার থাকে তার পক্ষে এই পুরো ম্যাটারটা কোপ আপ করা অসুবিধা হবে না। হ্যাঁ, কারণ কি আমরা যদি কেন এটা চাই, কিভাবে আমাকে প্রেজেন্ট করতে হবে, হ্যাঁ না, মানে আমি বলতে চাইছি মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম বেনিফিটটা আমি কি করে পাবো, সেটা যদি কেউ করতে পারে তাহলে টাইম ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট এ দুটো সম্ভব। কারণ এই তিনখানা মানে কোয়ালিটিস তার মধ্যে থাকতে হবে একটা সিভিল মানে একটা অ্যাসপিরেন্টের মধ্যে। টাইম ম্যানেজমেন্টের একটা সেন্স থাকা দরকার, কারণ ওই 24 ঘন্টায় আপনার সবকিছু করতে হবে। আপনি বললে তো হবে না যে আমি সময় পেলে করতাম, সবাই ওই 24 ঘন্টার মধ্যেই করছে। তো এই 24 ঘন্টা সবকিছু করার জন্য আপনাকে এটা বুঝতে হবে যে আমি কি পড়বো না, কি পড়বো সেটা তো ইউপিএসসি একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছে সিলেবাসের মধ্যে, কিন্তু আপনি একটা নিউজ পেপার নিয়ে সকাল থেকে রাত অব্দি পড়ছেন, সেন্সেশনাল নিউজ, হ্যাঁ না, পলিটিক্যাল এরকম কোনো ডিবেট পড়ছেন, বা ধরুন কোনো রিলিজিয়াস কোনো ম্যাটার আপনি খুব ডিপলি যাচ্ছেন, তো ওগুলো তো জিজ্ঞেস করবে না। তো আপনাকে বুঝতে হবে যে কি পড়বো না, কি পড়বো না, এটা যদি বোঝা যায় তাহলে কি পড়বো অটোমেটিক্যালি ওটা ক্লিয়ার হয়ে যাবে। এলিমিনেশন মেথড, যেটা প্রিলিমস ক্লিয়ার করার জন্য বলে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ভালো হবে, রিসোর্স ম্যানেজমেন্ট খুব বেশি। আমাদের সময় কি ছিল যে there was a scarcity of resource, মানে আমাদেরকে রিসোর্সেস খুঁজতে হতো, পেতাম না। এখন ধরুন এই টিপসে আপনি জাস্ট গুগল করবেন, একটা ক্লিক করবেন রিসোর্সেস, এবং রিসোর্স ম্যানেজমেন্টে যদি ঠিক না হয় তো এটার সঙ্গে কানেক্টেড টাইম ম্যানেজমেন্ট। আপনি হয়তো গুগলে সার্চ করতে ঢুকলেন বেরিয়ে এলেন জেডে, এবার এর মধ্যে আপনার গোটা দিন কেটে গেল। এবার ওয়াই বি থেকে নিয়ে জেড অব্দি আপনি সার্চ করে বসলেন, অনেক কিছু লিখলেন, কিন্তু আপনি ম্যানেজ করতে পারছেন না। যেটাকে আমি টেকনিক্যালি ইউপিএসসি মানে ম্যানেজমেন্টের ল্যাঙ্গুয়েজ আমরা এমআইএস বলি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। যে আপনার কাছে ইনফরমেশন আছে সেটা খুব ভালো,
কিন্তু কোয়েশ্চেন এটা নয় যে আপনার কাছে ইনফরমেশন আছে, কোয়েশ্চেন হচ্ছে যখন আমার দরকার তখন এই ইনফরমেশনটা পাবো কেন, রিট্রিভ করতে পারবো। তো আপনি তো গুগল থেকে এখান থেকে ওখান থেকে দুনিয়ার অনেক বানিয়ে নিলেন, কিন্তু পরীক্ষা হলে যখন ঢুকলেন তখন আপনি ইনফরমেশনের এত ভার, এতেই আপনি নিজেই হারিয়ে গেলেন। তো লাভ নেই। তো কতখানি পড়বো, কখন পড়বো, কি জিনিস পড়বো না, এই সেন্সটা ডেভেলপ করতে গেলে আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট ইভলভ হতে হবে। যেটা আমরা বলি অনেক সময় হয়, ক্যান্ডিডেটস আর ইনভলভড ইন দ্য প্রসেস। যদি ইনভলভ হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি টাইম ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট হবে। ইফ ইউ আর ইন বাট নট ইনভলভড, তাহলে হবে। যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে হয়, যে 2 বছর 3 বছর 4 বছর ধরে পড়ছি, দে আর in the system preparation, but they are not involved. So they have not evolved. তাদের ওই কোয়েশ্চেন্স গুলো যখন এসেছিল যে কি পড়বো, 2 বছর পরেও একই কোয়েশ্চেন, কি পড়বো। আপনার কোয়েশ্চেন তো থাকবেই, কিন্তু কোয়েশ্চেনের ক্যারেক্টার বদলাতে হবে। যখন আপনি এলেন তখন আপনি হয়তো জিজ্ঞেস করলেন যে আমি কি পড়বো স্যার, 6 মাস পরেও আপনি জিজ্ঞেস করছেন কি পড়বো, 1 বছর পরেও জিজ্ঞেস করছেন কি পড়বো, তার মানে আপনি ইনভলভ ছিলেন না। কোয়েশ্চেনের প্যাটার্নটা বদলাবে। আপনি এটা বলতে পারেন যে কি পড়বো বুঝেছি, কিভাবে লিখবো বলুন। তার মানে বুঝে নিতে হবে ক্যান্ডিডেট ইনভলভ। তো এটার জন্য ক্যান্ডিডেটকে ইনভলভ হতে হবে প্রসেস, মানে ওটাকে ভালোবাসতে হবে সিস্টেমটাকে, তাহলে গিয়ে ও ইনভলভ হয়ে মানে গ্রো করতে পারবে। নাহলে একই প্রশ্ন বারবার করা মানে সে কনফিউজড অ্যাকচুয়ালি, কোথা থেকেই মানে ওটা আপনার একটা মানে একটা সিগন্যাল যে ক্যান্ডিডেট প্রসেসের সঙ্গে ইনভলভ ছিল না। ইনভলভ থাকলে কোয়েশ্চেনের ক্যারেক্টার বদলাবে, ডায়াগনোসিস করা যায়। হ্যাঁ ডেফিনেটলি। প্রথমে আপনি জিজ্ঞেস করতেই পারেন যে স্যার আপনি ইকোনমিক্স এর কোন বইটা পড়ুন, এটা বেসিক কোয়েশ্চেন সবাই জিজ্ঞেস করে। র্যাঙ্ক 1 হয়তো জিজ্ঞেস করেছিল কোনো সময়, কিন্তু আপনি 1 বছর পড়ার পরেও আপনাকে জিজ্ঞেস করছেন যে আমি কি পড়বো, তাহলে মানে তো আপনি গত 1 বছরে আপনি সময় নষ্টই করেছেন। 1 বছর পর আপনি এটা জিজ্ঞেস করেন আমি কি পড়বো জানি, কি পড়তে হবে বইয়ের মধ্যে সেটাও জানি, কিন্তু আমি আনসারটা কি করে লিখবো সেটা বুঝতে পারছি না। সেটা আপনি আরো বেশি এক্সেল করতে চান বা আরো বেটার লিখতে চান, তার মানে আপনি গ্রো করেছেন, এটা আপনাকে দেখতে হবে একটা অ্যাসপেক্টস। বলছি স্যার, মানে এরকম একটা লং প্রসেসের একটা এক্সাম ধরুন প্রিপারেশনও তার এরকম আছে, তো এখানে একটা স্টুডেন্ট কে কত বছর দিতে পারে তার লাইফ থেকেই ইউপিএসসির জন্য? দেখুন এটা তো মানে এই যে কোয়েশ্চেনের উত্তর এটাই যে আপনি কতখানি প্যাশনেট, হ্যাঁ না, মানে আপনার সবার মধ্যে গোল থাকে ইউপিএসসি দেবো, আইএস হবো, আইপিএস হবো, কিন্তু আপনার কাছে কি পারপাস আছে এটা আপনাকে দেখতে হবে। যদি আপনার কাছে গোলের সাথে সাথে পারপাস থাকে তাহলে কিন্তু আপনি 1-2 বছরে হয়তো 3 বছরে আপনি এটা করে ফেলবেন। যদি পারপাসলেস হয়, গোল আছে পারপাস নেই, তাহলে কিন্তু আপনি হয়তো 6 বছর লাগতে পারে বা হয়তো নাও হতে পারে। কারণ পেছন থেকে যে তাগিদটা আসে না আমাকে এটা করতে হবে, সে তাগিদটা তো আসতে হবে পারপাস থাকলে। মানে পারপাসলেস হলে মানে অনেকটা এইরকম যে আপনি রেলওয়ের কোনো একটা ট্রেনের কোচে বসেছেন, আগে ইঞ্জিন লাগানো নেই, তো কোচে বসলে তো আপনি ইঞ্জিন তো দরকার। ট্রেনে তো চড়ছে 12 ফেল মুভি যেটা আমরা দেখলাম, 12 ফেল মুভি, সেখানে আমরা দেখলাম যে একটা পারপাস ছিল যে কেন, মানে আমি কি করব সেটা ঠিক আছে, আইএস করব, ইউপিএসসি করব, কেন করব, কেন জবাব যারা দিতে পারে ঠিকঠাক ক্ল্যারিটির সাথে তারা বেশি সময় নেবে না। যেমন ধরুন আমি যদি মনে করি যে আমি একটা খুবই হাম্বল ফ্যামিলি থেকে আসছি, আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে আমাকে দিয়েছে, আমাকে পড়তে হবে, এবং আমি আমার বাবা মার জন্য আমাকে এটা করতেই হবে, আমার কাছে আর কোনো উপায় নেই। কারণ আমি তো ধরুন আইআইটি করতে পারিনি বা মেডিকেলে আমি কিছু করতে পারিনি, আমি করতে পারিনি কোনো কাজ। ইউপিএসসি পড়াশোনার জন্য খুব যে বিশাল টাকার দরকার পড়বে তা নয়। সেক্ষেত্রে আপনি যদি পারপাসটা ক্লিয়ার থাকে যে এই কারণে করব, আমার জন্য এটা খুব দরকার, আমাকে করতেই হবে, বাবা মার পাশে দাঁড়াতেই হবে, এবং এটা এমন একটা জব যেটা পেলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, সমাজে একটা রেপুটেশনও আমার তৈরি হবে। আপনি সিরিয়াসলি পড়বেন, কনসেন্ট্রেট ডেভেলপ করবে, আপনি টাইম ম্যানেজমেন্ট আপনার অটোমেটিক্যালি, আপনি ওয়েস্ট করবেন না টাইম, বন্ধুদের সঙ্গে গসিপ করবেন না, মোবাইল ফালতু ঘাটবেন না আপনি, রিসোর্স ম্যানেজমেন্ট, কারণ আপনার কাছে লিমিটেড রিসোর্সেস, আপনার বেশি তো দরকার নেই রিসোর্সেস, ওগুলো ম্যানেজ করতে পারবেন, এগুলো করতে পারবেন। এইগুলো তখনই ডেভেলপ হবে যদি আপনার কাছে পারপাস থাকে। আর যদি পারপাস না থাকে, কেন করব জানি না,
বাট করব। তো সেক্ষেত্রে কি হবে, 1 বছর গেল, 2 বছর গেল, এখানে ভেতর থেকে পেছন থেকে যে মানে ফোর্স যেটা সেটা অপারেট করছে না। তো আপনাকে যে টেনে নিয়ে যাবে ওই গোলের কাছে, গোলটা পাওয়ার জন্য ভেতর থেকে তাগিদ যদি না থাকে তাহলে কি করে হবে? মানে ফিউলটা আসবে কোথা থেকে, এনার্জিটা আসবে কোথা থেকে ওটা পাওয়ার জন্য? এখন যার মধ্যে এই এনার্জিটা বেশি সে 1 বছরে করবে, এনার্জি কম হলে 2 বছর লাগবে, কারো যদি না থাকে তো হবেই না। একদম সহজ, এটা যে কোনো কিছু পেতে গেলে হয়, মানে এটা দরকার। আমি কেন ওখানে যাব, কেন ওটা করব, সেটা যদি জানা না থাকে তো কি করব তাতে কিছু গায়ে আসে না। ধরুন আপনি মনে করলেন যে আমি সমাজের জন্য কিছু করব, আর আপনার এটাই পারপাস যে আমি কিছু দিয়ে যাব, তো ইউপিএসসি যদি নাও হয় তাও আপনাকে আটকাতে পারবে না কেউ। আপনি এনজিও করে করতে পারেন, আপনি সমাজের জন্য যখন করবেন ভেবেইছেন তো করবেনই, এই হচ্ছে ব্যাপারটা। কারণ স্যার মানে প্রতি বছর প্রায় ধরুন যা ডেটা দেখা যায় যে 10 লাখ লোক ফর্ম ফিল আপ করে, তার মধ্যে ভ্যাকেন্সি তো 1000, ইন্টারভিউ দেয় 3000। আমি ধরে নিলাম যে 3000 ইন্টারভিউ দিতে যাচ্ছে, তারাই অ্যাকচুয়াল প্রিপেয়ার করে গেছিল আর কি। 10 লাখের মধ্যে মাত্র 3000 জন লোক সফল হচ্ছে। তার মানে বাকি যে 9,97,000 লোক, তাহলে তাদের কি পারপাস গোল কোনো একটা মিসিং ছিল নাকি না? ব্যাপারটা ওটাই, দেখুন 10 লাখ, ধরুন 10-12 লাখ ছেলে মেয়ে ফর্ম ভরছে, তার মধ্যে 5-6 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, বাইরে তো দেয়ই না। তো পরিষ্কার বোঝা গেল যে ওদের তো কোনো পারপাস, ওরা বাস ভরে দিয়েছিল দেবো বলে। এবার যারা ফর্ম ভরেছে তাদের মধ্যে অনেকে হয়তো আসেই না পরীক্ষা দিতে প্রিলিমস, কারণ তাদের তৈরি হয়নি, ফর্ম ভরেছে কিন্তু দেয়নি, কিছু লোক ছেলে মেয়ে তো ওখানেই কেটে যাচ্ছে। এবার অনেকে এরকম আছে যে ফর্ম ভরেছে, ঠিক আছে দিয়ে আসি দেখি কি হয়, হ্যাঁ না? অনেক স্টুডেন্ট আছে তারা বলে যে একবার এক্সপিরিয়েন্স নেই ইউপিএসসি প্রিলিমস দিয়ে দেখি। এটা তো লটারি না যে এক্সপিরিয়েন্স লটারি একবার গিয়ে দেখি হয়ে যাবে, এগুলো তো হবে না। যারা সিরিয়াস ক্যান্ডিডেট, আমি বললাম যে আপনার মেন্স মোটামুটি তৈরি আছে, আপনি এক্সামিনেশনটা বুঝেছেন, সিরিয়াসলি পড়াশোনা করেছেন, আপনার একটা পারপাস আছে যে আমাকে এটা করতেই হবে, তাদের সংখ্যা কম, খুবই কম। এবং তাদের মধ্যে থেকে যারা ধরুন পুরো সিস্টেমটা মানে প্রিপারেশনটা ঠিকঠাক করেছে, তারা হয়তো আপনার মেইনসের ওই যে 15,000 ছেলে, তাদের মধ্যে থেকে বেরিয়ে গিয়ে ওই 3,000-এর মধ্যে ঢুকছে। বাকিটা ধরুন কম্পিটিশন, তো অবভিয়াসলি সবাইকে তো নেওয়া যাবে না, ওই যে 700-800 যারা আছে তাদেরকেই দেবে, তো এই একটা ব্যাপার আছে। বাট আমার মনে হয় যে ক্যান্ডিডেট যদি একটু সিরিয়াসলি পড়ে তো হয়তো 2-3টা অ্যাটেম্পটে সে বের করে, প্রোভাইডে যেটা আমি বললাম যে 2 বছর আগে থেকে করছে, এই জিনিসটা বুঝে করছে, সবকিছু ভেবে চিন্তে বুঝে গাইডেন্সে করছে ব্যাপারটা। মানে পারপাস গোল তার সাথে সাথে স্ট্র্যাটেজি, হ্যাঁ স্ট্র্যাটেজিটা খুব ঠিক, এই যে স্ট্র্যাটেজিটা আপনার ঠিক থাকতে হবে, কি করে পড়বো, কখন পড়বো, কেন পড়বো, কোনটা পড়বো, কোনটা পড়বো না, এই জিনিসটা। আচ্ছা স্যার, এই প্রস্তুতির সাথে সাথে কি আমার এটা যেহেতু আমার একটা ক্যারিয়ার অপশন, ধরে স্টুডেন্টের একটা ক্যারিয়ার অপশন এটা একটা, তো সেখানে কি একজন অ্যাসপিরেন্ট তার প্ল্যান বি হিসেবে কিছু রাখতে পারে? দেখুন আপনি রাখতেই পারেন, আর হয়তো রাখা উচিতও, কারণ কম্পিটিটিভ এক্সাম নাও হতে পারে আপনার, আর ওইভাবে প্রিপারেশন নেওয়া উচিত না যে এটা নয়তো কিছুই না, মানে আমি কিছু করবো না লাইফে, এটাই করবো। সেক্ষেত্রে এটা হতে পারে কোনো কারণের জন্য কম্পিটিটিভ এক্সাম হয়তো হলো না, তো সেক্ষেত্রে আপনার কাছে একটা ক্যারিয়ার বি থাকবে যেটাকে আপনি ফলো করতে পারেন। কিন্তু আমি এটা বলবো যে যদি আপনি ঠিক মতন ভাবে পড়াশোনা করেন, এটাকে যদি আপনি প্রায়োরিটি নাম্বারে রাখেন একদম টপে, তাহলে আপনার এই এক্সাম আপনি ক্র্যাক করতে পারবেন। এটা এই এক্সামটা না কমপ্লেক্স বাট নট ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা স্যার, এবার আমার একটা মানে একটা সেনসিটিভ কোশ্চেন আর কি। সেনসিটিভ কোশ্চেন বলতে স্যার, আমরা আগে দেখতাম যারা এখন সিনিয়র বিউরোক্র্যাট, তার মধ্যে প্রচুর বাঙালি বিউরোক্র্যাটসরা আছেন যারা বিভিন্ন দপ্তরের হেড হয়ে বসে আছেন, কিন্তু রিসেন্ট সময়ে বাঙালি ইউপিএসসি তে সফল ছাত্রছাত্রীর সংখ্যা কম্পারেটিভলি অনেকটা কমে যাচ্ছে। মানে এটা কেন বলে আপনার মনে হয়? এটা হয়তো অনেকগুলো কারণ থাকতে পারে। মানে পলিটিক্যালি আমাদের স্টেট কিন্তু অন্যান্য অনেক স্টেটস এর থেকে অনেক বেশি অ্যাওয়্যার, পলিটিক্যাল ম্যাচুরিটিটা আমাদের মধ্যে কম্পারেটিভলি একটু বেশি। তো দেখবেন যেখানে পলিটিক্যাল অ্যাওয়ারনেস বেশি থাকে জনতাদের মধ্যে, তারা কিন্তু জানে যে পাওয়ারটা অ্যাকচুয়ালি সেন্টার করছে পলিটিক্যাল মাস্টার্স এর কাছে।
পাওয়ার অ্যাকচুয়ালি বিউরোক্রেসি তো বিহাইন্ড দি কার্টেন অপারেট করে, হ্যাঁ। তারা তো পাওয়ার ওই অর্থে এক্সারসাইজ করে না। না। আসল পাওয়ারটা এক্সারসাইজ করছে কিন্তু অথরিটিটা পলিটিক্যাল মাস্টার্স এর কাছে হ্যাঁ। আছে। তো ওই অ্যাট্রাকশনটা নেই। ধরুন ইউপিতে, বিহারে ওরা কিন্তু একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে তারা জানে। হ্যাঁ। এখানে যদি দেখবেন কোনো ছেলেকে যদি জিজ্ঞেস করেন যে তোমার এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার বা এসপির নাম বল, হয়তো সবাই বলতে পারবে না, হ্যাঁ। কারণ ওরা ওইভাবে পাওয়ারটাকে দেখে না। হ্যাঁ, হ্যাঁ। পলিটিক্যালি অনেক বেশি এরা মানে পলিটিক্যাল পাওয়ারটাকে প্রায়োরিটি দেয় বেশি। হ্যাঁ, ওরা জানে হ্যাঁ, যে হ্যাঁ। পাওয়ারটা এখানে এক্সারসাইজ করে, এন্ড যেটা হওয়া উচিত। বিউরোক্রেসি তো ওই অর্থে পাওয়ার থাকে না, তো তার জন্য ওদের কাছে ওই অ্যাট্রাকশনটা নেই বিউরোক্রেসি। আর থার্ড হচ্ছে যে বিউরোক্রেসি একটা স্টিল ফ্রেম, রুল বাউন্ড ম্যানারে কাজ করে। হ্যাঁ। আর বাঙালি জাতি কিন্তু ক্রিয়েটিভ, হুম। তারা কিন্তু ক্রিয়েটিভ, তারা ছবি আঁকবে, গান গাইবে, ওই গদে বাঁধা মানে ওই যে সিস্টেমটা, হুম। যে ফাইল তে কাজ করতে হবে, অর্ডার ফলো করতে হবে, হুম। ওইটা হয়তো আমাদের ডিএনএ এর মধ্যে ওইভাবে নেই। আমরা ক্রিয়েটিভ, বাঙালির একটু ক্রিয়েটিভ হয়, গান মানে একটু ক্রিয়েটিভ ফিল্ডে যেতে চায়। বিউরোক্রেসি কিন্তু খুবই মানে ট্র্যাডিশনাল রুল বাউন্ড ম্যানারে কাজ করে, ফাইল ওরিয়েন্টেড কাজ করে। তো ইয়াং বাঙালি যারা অ্যাসপিরেন্স, তাদের কাছে খুব একটা অ্যাট্রাকটিভ নয়। এছাড়া একটা কারণ, যদিও মজার ছলে আমি বলছি, সেটা হচ্ছে বাঙালি একটু আরাম প্রিয় জাতি, তাই না? ওই যে বললাম ছবি আঁকবে, লেথার্জিক একটা গিটার বাজাবে, তো আর এই প্রিপারেশনটা কিন্তু খুবই ট্যাক্সিং, ভীষণ মানে আপনার মানে লেবার দরকার এখানে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো যেটা ধরুন আমি দেখেছি দিল্লিতে বিহারের ছেলেমেয়েরা যখন যায়, তারা যে পরিমাণে মানে ইয়ে করে, ব্যতিক্রম অবশ্যই আছে, সব বাঙালি এক নয়, কিন্তু ইন জেনারেল আমি দেখেছি। তো এটাও একটা তো কারণ হলেও হতে পারে, এটা একটা কারণ হতে পারে, ওদের মধ্যে ক্রেজটা অনেক বেশি। তো এইগুলো কারণ হতে পারে যার জন্য বাঙালি ছেলেমেয়েরা হয়তো এগিয়ে আসছেন। বাট হ্যাঁ, আজকাল ধরুন অনেক প্রবলেমস সোশ্যাল মিডিয়ার আসাতে, ইউটিউব আসাতে আরো প্রবলেম গুলো সলভ হয়ে গেছে। আগামী দিনে আশা করব যে সবাই আরো সংখ্যক আসবে। আচ্ছা স্যার, বাংলায় কি ইউপিএসসি পরীক্ষা দেওয়া যেতে পারে? একদম, পরীক্ষা এবং ইন্টারভিউ সব দেওয়া যেতে পারে, এই ব্যাপারে একটুখানি কোনো অসুবিধা নেই। শুধু একটা দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বাংলাতে স্টাডি মেটেরিয়াল কম, সেটা মাথায় রাখতে, রিসোর্সেস কম। আর এমনি কোনো অসুবিধা নেই, বাংলাতে আপনি লিখতেও পারেন, মেইনসও লিখতে পারেন, আর আপনি চাইলে ইন্টারভিউ দিতে পারেন, ইন্টারভিউ দেওয়া যায়। আচ্ছা 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 আচ্ছা, এবার প্রস্তুতির একটা জায়গায় আছি স্যার। এই যে সিভিল সার্ভিসের পরীক্ষা পরীক্ষার প্রস্তুতির জন্য কি কোচিং নেওয়া খুব জরুরি, এবং সেটাও কি সবসময় দিল্লিতে গিয়েই জরুরি? হ্যাঁ, প্রথমে বলে নি যে দিল্লিতে যেতেই হবে এটা জরুরি না, তাই না? এই কোশ্চেনটাকে এভাবে যদি আমরা দেখি তাহলে বেশি ভালো হয়, যে কোচিং সেন্টার বলবো না, আমি এটা বলবো যে মেন্টরের একটা ভূমিকা থাকে। মানে ধরুন একটু এই অর্থে দেখুন, যিনি কেউ যদি আপনাকে ঠিকভাবে গাইড করে, কারণ আলটিমেটলি আপনাকেই পড়তে হবে, পড়াশোনা তো আপনাকেই করতে হবে, পরিশ্রম আপনাকেই করতে হবে, সবই আপনাকে করতে হবে। কিন্তু কেউ যদি ভালো গাইড কোনো আপনাকে করে, মানে ধরুন একজন এমন মেন্টর যিনি জানেন যে কোনটা পড়তে হবে, কেন পড়তে হবে, কখন পড়তে হবে, ওই ক্ল্যারিটিটা কেউ যদি দিতে পারে, সেটা আপনি কোনো গ্রামে বসেও যদি পান, সেটা তো আপনার হয়ে যাবে। আচ্ছা, ওইটাই বললাম যে কি পড়তে হবে সেটা তো আজকাল দুনিয়ায় খুব সহজ পাওয়া, যে আমি এই বইগুলো পড়বো, আপনি ঘরে বসে গুগল করলেই পেয়ে যাবেন আপনি কি পড়তে হবে। কিন্তু এটা বোঝানো যে আমি এটা কখন পড়বো, না কিভাবে পড়বো, কারণ কি পড়তে হবে সেটা বলুন 5 লাখ ছেলে সবাই জানে যারা দিচ্ছে, কিন্তু কিভাবে, কখন এবং কোনটা পড়বো, এটার জন্য একটু গাইডেন্সের দরকার পড়ে। তো কোচিং সেন্টার যদি এরকম হয় যে আপনাকে ওই গাইডটা দিতে করতে পারে, আপনাকে ওই মেন্টরের ব্যাপার যেটা, সেটা আপনাকে প্রপারলি দিতে পারছে, তাহলে আপনার তো ওই যে মানে সময় যেটা আদারওয়াইজ ওয়েস্ট হতো সেটা হবে না, নাহলে আপনি ঠকে শিখবেন, তো সেটা আপনার সময়টা বেঁচে যাবে। আর আপনাকে যে কিছু কাজ, যেমন ধরুন আমি কি পড়বো সেটা আপনাকে খুঁজতে হবে, বুঝতে হবে, সেটা যদি ওরাই ধরুন আপনাকে বোঝায় যে এই জিনিসটাই পড়ো, এটাই দরকার, তো এইগুলো আপনার সময়টা বাঁচবে, আপনি প্রপার ডাইরেকশনে কাজ করবেন, এই জন্য দরকার হতে পারে। বাট আমি এটা আবার বলছি, যদি কেউ মনে করে যে কোচিং সেন্টারের জন্যই সিলেকশন হবে, সেটা কিন্তু কখনোই হবে না, যদি ক্যান্ডিডেট নিজে যদি
সিরিয়াস না হয়। আচ্ছা তার জন্য আপনাকে দিল্লিতে যেতে হবে না, দিল্লিতে অনেক ছেলে মেয়ে যায়, তারা ফেলও করে, আমরা তো শুধু সাকসেসটা দেখি। ইভেন আপনি তো নিজেই বললেন যে 1000-এর মতন ছেলে পাস করছে। এবার ধরুন দিল্লিতে তো সবাই যাচ্ছে, বেশিরভাগই ফেল করছে, 99% fail করছে, তো তাহলে ওটাও একটা ব্যাপার। মেইন কথা হচ্ছে যে আপনাকে প্রপার আপনি গাইডেন্স পেয়েছেন কিনা, মেন্টরশিপটা ঠিক আছে কিনা, আনসার রাইটিংটা কি করে, মানে আপনার এই যেগুলো দরকার ইউপিএসসি না সেগুলো আপনি ঠিকঠাক জায়গা থেকে ঠিকভাবে বুঝেছেন কিনা। যদি আপনি এটা পান তো বাড়িতে বসে হবে। স্যার মানে এরকম একটা কেরিয়ার অপশন একজন অ্যাসপিরেন্ট বা একজন ইউথ কেন চুজ করলো যেখানে 99.9% লোক ফেল করে? হ্যাঁ দেখুন, এটা হচ্ছে ব্যাপার, 99.99% লোক হয়তো ফেল করে, কেন চুজ করবে সেটা যে আমরা প্রথমেই ডিসকাস করছিলাম যে এই সার্ভিসে যদি আপনি আসেন তাহলে আপনি কি পাবেন, হ্যাঁ না? তো আমি দুটো জিনিস বলতে পারি। এক, যেটা আমি বললাম যে একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ আপনার হবে, ডিসেন্ট, এবং সেটা যথেষ্ট। আপনি যে স্যালারিটা পাবেন, যে পার্সোনাল প্রিভিলেজেস পাবেন, সমাজে আপনি যেটুকুন পরিচিতি পাবেন সেটা যথেষ্ট। এছাড়া যেটা আমি বলতে পারি সেটা জব স্যাটিসফ্যাকশন একটা বড় ব্যাপার, যেটা আপনাকে প্রোভাইড, মানে ডাইভার্স প্ল্যাটফর্ম জব অপরচুনিটিস আছে, তো ওটাও একটা বড় ব্যাপার। আর আপনি ডিসিশন মেকিং এর একদম টপে থাকবেন, অনেক সময় হয়তো পলিসি মেকিং এ আপনি কন্ট্রিবিউট করবেন, ইনপুট দেবেন, এবং আপনার যে সেলফ যেটা সেটা মানে ঠিক মতন নার্চার হবে, আপনি গ্রো করবেন ভেতর থেকে, আপনার কনফিডেন্স বাড়বে, এবং আপনার মনে হবে যে আমি একজন, এবং আমাকে মানে লোকেরা সেই অর্থে মানে ভ্যালু দিচ্ছে। এইটা একটা বড় ব্যাপার আপনার সেলফের গ্রোথের জন্য, নিজের প্রতি আপনার ভালোবাসাটা বা সম্মানটা বাড়বে, সেলফ স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন, মানে একজন হিউম্যান বিইং হয়ে এসে সোসাইটিতে যে আমি কন্ট্রিবিউট করতে পারছি এবং আমাকে লোকেরা ভ্যালু দিচ্ছে, এটা একটা বড় ব্যাপার। সবাই তো চায় যে সমাজে তাকে ভালো থেকে দেখুক, এটা তো। আর এই সার্ভিসে আপনি সেটা পাবেন, যখন আপনি সিলেকশন হবে সেদিনকার থেকে আপনি পাবেন। সেটা একটা বড় ব্যাপার। আচ্ছা স্যার, আমার মানে আমরা অনেকটাই শেষের দিকে আর কি এই পডকাস্টের। আমার এবার একটা প্রশ্ন আপনাকে নিয়ে আর কি স্যার, আপনার সিভিল সার্ভেন্ট হিসেবে আপনার সার্ভিস লাইফ থেকে যদি কোনো ইন্টারেস্টিং দুটো গল্প। হ্যাঁ, আমার অনেক রয়েছে। একটা কথা যেটা আমি একটু আগে বললাম যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, আর রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। কারণ আপনাকে এটা বুঝতে হবে যে যে কোনো সাকসেসের পেছনে একটা কিন্তু সিস্টেম অপারেট করে। যেমন ধরো একটা অ্যাসপিরেন্টের কথা যদি বলি, ও যখন একটা অ্যাসপিরেন্ট যখন সিভিল সার্ভিস ক্র্যাক করছে, যদিও নামটা ওরই থাকবে, কিন্তু তার পেছনে একটা সিস্টেম অপারেট করেছে এবং সিস্টেমটা ওকে সাহায্য করেছে করতে। একটা সিস্টেম ধরুন ফ্যামিলি সিস্টেম, তো যদি আপনার ফ্যামিলি আপনার এগেনস্টে থাকে তো আপনার সাকসেসফুল হওয়ার চান্সটা কমে যাচ্ছে। একটা সিস্টেম হতে পারে আপনার কোচিং সেন্টার বা যেখান থেকে আপনি মেন্টরটা নিচ্ছেন, তারা যদি ঠিক মতো না করতে পারে তাহলেও কিন্তু আপনার সাকসেসের প্রবাবিলিটিটা কমে যাচ্ছে। একটা সিস্টেম হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল, পিয়ার গ্রুপস, তারা যদি বেনিফিশিয়াল হয়, প্রোডাক্টিভ হয়, তারা যদি কন্ট্রিবিউট করে আপনাকে, তাহলে কিন্তু আপনি বেটার হতে পারেন। তো এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু ম্যান ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। ধরুন আমার 10 জন বন্ধু রয়েছে যারা অ্যাসপিরেন্ট নয় সিভিল সার্ভিসে, এবং সেইখানে আমাকে তো এটা দেখতে হবে যে আমি আমার যত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে কোন বন্ধু বান্ধব আমাকে এই মুহূর্তে কন্ট্রিবিউট করে আমার যে প্রিপারেশন স্টেজে। তো এখন বাকিদের সঙ্গে তো আপনি সম্পর্ক খারাপ করতে পারবেন না, তাদেরকে হোল্ডে রাখতে হবে যাতে তারাও তো ইম্পর্টেন্ট আপনার কাছে। এই যে ম্যান ম্যানেজমেন্ট, যে আপনি সবাইকে নিয়ে চলছেন এবং কাকে কখন প্রায়োরিটি দিতে হবে সেটা আপনাকে ঠিক করে বুঝতে হবে। তাহলে কি হবে যে আপনি সিস্টেম আপনার ফেভারে থাকবে এবং আপনি সাকসেসফুল হবেন। আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমি একটা যখন ডিপার্টমেন্টে কাজ করতাম, অনেকগুলো ডিপার্টমেন্টে কাজ করেছি, একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে আমি যখন অপারেট কাজ করি, জানতে পারলাম এক সিনিয়র এসছেন ওখানে, অ্যাডিশনাল কমিশনার, উনি IRS। শুনলাম যে উনি ছুটি দেন না, ছুটি দেবেন। এবার আমার ছুটি দরকার ইউপিএসসি পড়ার জন্য।
তো আমার সঙ্গে আমারই এক বন্ধু, ও প্রিপারেশন নিচ্ছিল, আমরা দুজনেই ওনার কাছে গেলাম। ও বললো যে আমি আগে কথা বলবো স্যারের সঙ্গে ছুটির ব্যাপারে। তো ও যখন স্যারকে বললো যে স্যার আমার ছুটির দরকার, তো মানা করে দিলেন যে না, আমি ছুটি দিতে পারবো না, তোমার যখন প্রিলিমস তুমি পাস করবে তখন এসো, তখন আমি দেখব। এখন আমি বুঝতে পারলাম যে ইনাকে তো এমনিতেও বলে লাভ হবে না, কারণ অলরেডি মানা হয়েই গেল। আর সবাই এটাই বলে যে উনি একদিনও ছুটি দেবেন না, বলে লাভ নেই। এবার আমাকে ম্যানেজ করতে হবে, এটাই ম্যানেজ। এখন কি করে পড়বো এটাকে আপনি এথিক্স এর সিলেবাসের সঙ্গে কানেক্ট করেন, যদি ইমোশনাল ইন্টেলিজেন্স বলে একটা ব্যাপার আছে। আমি একটা জিনিস বুঝেছিলাম যে প্রত্যেকটা মানুষেরই ধরুন একটা ছোট্ট ইগো রয়েছে, আর প্রত্যেকটা মানুষ চায় যে তাকে ইম্পর্টেন্স দেওয়া হোক, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। তো আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে এই ভদ্রলোকের এটা মনে হয় যে আমি ওনাকে একটা বাড়তেই মানে ইম্পর্টেন্স দিচ্ছি। তো আমি যখন কিছু একটা ফাইল কোন একটা ম্যাটার নিয়ে ওনার সঙ্গে ডিসকাশন করছিলাম, তো কথায় কথায় জিজ্ঞেস করলাম যে স্যার আপনি তো ইউপিএসসি ক্র্যাক করেছেন, তো স্যার আপনার অপশনাল কি? তো উনি বললেন এই, তো দেখলাম যে উনার অপশনাল আমার অপশনাল মিলে যাচ্ছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমি না বললাম স্যার আমারও অপশনাল। বলছে আচ্ছা ঠিক আছে, তুমিও দিচ্ছ? আমরা হ্যাঁ স্যার, কিন্তু ওনাকে ছুটির কথা বলি। তোমাকে বললাম যে আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, স্যার আমার 2-3টে কোয়েশ্চেন আছে, আমি এটা বুঝতে পারছি না, আপনি প্লিজ আমাকে একটু বুঝিয়ে দেবেন। যদিও ওই কোয়েশ্চেনের উত্তরগুলো কি বা আমি সব জানি, বাট উনাকে একটা ইম্পর্টেন্স দিলাম, তো উনার খুব ভালো লাগলো ওটা শুনে। তো বললেন হ্যাঁ ঠিক আছে তুমি বলো। ওইখান থেকে উনি সময় বার করে আমাকে ওই জিনিসগুলো বললেন। উনি কতখানি ঠিক বললেন ভুল বললেন সেটা ইম্পর্টেন্ট না, উনি একটা এক্সট্রা ইম্পর্টেন্স পেলেন। উনার যে অ্যাটিটিউড ছিল আমার মধ্যে সেটা চেঞ্জ হয়ে গেল। এবং ওনার সঙ্গে যখন ইন্টারাক্ট করলাম তো উনি বললেন সুশান্ত এটা আমার ফোন নাম্বার, এটা তুমি রাখো, আর তোমার যখন প্রয়োজন হবে তুমি আমাকে ফোন করবে, আমি তোমার প্রবলেম সলভ করব। এবং এটা জাস্ট 1 সপ্তাহের মতন হলো, তারপরে উনি নিজেই বললেন যে তুমি পড়াশোনা করো, তুমি যা ছুটি চাই বলো। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে আপনাকে মানে আমাদেরকে সিস্টেমকে সাথে নিয়ে চলতে হবে। তো তার জন্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা লোক মানে ইম্পর্টেন্ট, এবং তাদেরকে প্রপার ভ্যালুটা দিতে হবে। তাদের মধ্যে কিছু তো একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটিটাকে আপনাকে বুঝে নিতে হবে যে ও কোন জায়গাতে এক্সপার্ট, বা কোন জিনিসটা বললে বা ওকে বোঝালে ওর ভালো লাগবে, যে আমাকে একটা আলাদা চোখে দেখছে বা আমারও একটা ভ্যালু আছে। কারণ ওইটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি অপারেট করতে পারবেন না, সিস্টেম কিন্তু আপনার এগেনস্টে চলে যাবে। তো সিস্টেম এগেনস্টে গেলে সাকসেসফুল হওয়া খুব ডিফিকাল্ট। কেউ যদি মনে করে আমি নিজেই সবকিছু করবো সিস্টেমের এগেনস্টে গিয়ে, তাহলে খুব চান্স ব্লিক হয়ে যায়। তো আপনাকে ওই যে, আর এটা অ্যাকচুয়ালি যখন আপনি সিভিল সার্ভিসে আসবেন, লোকেদের থেকে কাজটা নেবেন, তখন কাজটা তখনই ভালো করে নিতে পারবেন যখন আপনি সামনের লোকটার যে স্ট্রেংথ, তার যে স্পেশালিটি, সেটাকে রিকগনিশন দেবেন, এবং সাথে সাথে সেটাকে ভ্যালু দেবেন, এবং প্রয়োজন যদি পড়ে এবং যদি সম্ভব হয় তো তার রিটার্নও যাদের সে পায় সেটা যাতে পায়, তাহলে ম্যান ম্যানেজমেন্টটা খুব ভালো হবে, এবং সাথে সাথে টাইম ম্যানেজমেন্টটা বেটার হবে, কারণ স্মুথলি কাজটা হবে, ওয়েস্টেজ হবে না। আর রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যান পাওয়ার তো একটা রিসোর্স, তো ওটাও আপনার বেটার হবে। এগুলো দরকার। আচ্ছা স্যার, শেষ প্রশ্ন আমার এই পডকাস্টে। স্যার, ইউপিএসসি অ্যাসপিরেন্টের যে স্বপ্নের জায়গা, যেটা একমাত্র ক্র্যাক করার পরেই যাওয়া যায়, লাবাসনা। তো লাবাসনা থেকে আপনার যদি কোনো ছোট স্মৃতি বলেন একটা। স্মৃতি বলতে এটা দেখুন, যেখানেই আপনি 2 বছরের ট্রেনিং পিরিয়ডে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, সব থেকে যেটা ভালো লাগবে আপনার, যখন আপনি এক্সামটা ক্র্যাক করবেন, আপনি যখন লাবাসনাতে যাবেন বা অন্যান্য যে কোনো সার্ভিসের যে ইনস্টিটিউট গুলো রয়েছে, ইন্ডিয়ান ফরেন সার্ভিস হলো, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, বা অন্যান্য যে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে, প্রত্যেকটা জায়গাতে যখন যাবেন তো দেখবেন মানে অল অন এ সাডেন একজন অ্যাসপিরেন্ট বা একজন স্টুডেন্টের পরে গিয়ে আপনার যে ওই যে আপনি একজন অফিসার, সেভাবে যখন আপনি ট্রিটমেন্টটা পাবেন, সেটা আপনাকে কিন্তু খুব বেশি মানে তখন আপনার মনে হবে যে আমি এই যে এত পরিশ্রম করলাম, আজকের ডেটে সেটা সার্থক, কিছু একটা অ্যাচিভ করলাম। এবং আপনি যে কথাগুলো বলবেন ওখানে, সেগুলোকে লোকেরা ভ্যালু দেবে।
তার আগে অব্দি আপনি বলছিলেন হয়তো কেউ শুনছিল না, কিন্তু তখন লোকেরা শুনবে। তো এটা একটা বড় পাওনা। আপনি ওখানে যাওয়ার পরে আপনি যখন ইন্টারাক্ট করবেন, যাদের সঙ্গে ইন্টারাক্ট করবেন না কেন, তারা আপনাকে সিরিয়াসলি নেবে, এবং সেটাই আপনার জীবনের সব থেকে বড় মানে একটা মানে মানে ফিলিংস, যে আজকে আমি লোকেরা আমাকে ইম্পর্টেন্ট মনে করছে, আমার কথার ভ্যালু দিচ্ছে। থ্যাংক ইউ স্যার, মানে আমাদের জোনাসকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনার এই ইনসাইট গুলো আশা করি এই পডকাস্টের মাধ্যমে আমাদের বাঙালি যে অ্যাসপিরেন্ট আছে, ইউপিএসসি সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, তাদের মনে গেঁথে যাবে, এবং তারা এই পরীক্ষাটা নিয়ে আরো সিরিয়াসলি গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ।